সো হাউ টু চুজ আ মার্কেট সেগমেন্ট, আমরা সেগমেন্টেশন নিয়ে কথা বলছি। আমরা মার্কেট সেগমেন্ট চুজ করতে গিয়ে একটা ডিফিকাল্টিস ফেস করি, এখানে আমি সেটা আলাপ করেছি। দ্য ডিফিকাল্টি ইন সিলেক্টিং ওয়ান। সো 4P অফ ব্র্যান্ডিং, এখানে পজিশনিং আছে, প্রমিস আছে, পার্সোনালিটি আছে অ্যান্ড পারপাস আছে। দ্য গোল অফ ব্র্যান্ড পজিশনিং, ব্র্যান্ড পজিশনিংটা আসলে কেন দরকার? টু স্পেসিফাই আ ইউনিক পয়েন্ট অফ ডিফারেন্স দ্যাট সেটস দ্য ব্র্যান্ড অ্যাপার্ট ফ্রম ইটস কম্পিটিটর। সিম্পল, পজিশনিংটা এই জন্য দরকার যাতে আমার কম্পিটিটর থেকে আমার ব্র্যান্ডটা ইউনিক পয়েন্ট অফ ডিফারেন্সটা যাতে আমি মেনটেন করতে পারি। দ্যাট ইজ হোয়াই আমার পজিশনিংটা দরকার। যে আমি আসলে সিম্পল করলে বললে পজিশনিংটা হচ্ছে মানুষের মাথায় আপনি পজিটিভলি জায়গা দখল করবেন নির্দিষ্ট একটা টপিকের উপরে, যে আপনি খুব স্পিডে যান, ফাস্টেস্ট ডেলিভারি করেন, অথবা আপনার প্রোডাক্টটা সুপার হাই কোয়ালিটি, অথবা হচ্ছে আপনি একদম লোয়েস্ট ক্যাটাগরি প্রোডাক্ট, মানে অনেক অল্প দামে বিক্রি করেন। যেমন স্বপ্ন বলতেছে কষ্টের টাকায় সেরা বাজার, আবার মিনা বাজার বলতেছে এভরিডে ফ্রেশনেস, মানে ওরা সজীবতার কথা বলতেছে, ফ্রেশ প্রোডাক্টের কথা বলতেছে। আবার ধরেন প্রাণের যে সুপার শপ ডেইলি শপিং, তারা বলতেছে যে সবসময় সবখানে। তার মানে হচ্ছে আপনি কাছেই নিজের হয়তো বাজারের মতোই, পাশের দোকানের মতোই ওকে সব জায়গায় পাচ্ছেন, অ্যাভেলেবিলিটিটা সে বোঝাচ্ছে। সবাই কিন্তু সুপার শপ, সবাই প্রোডাক্ট ক্যাটাগরি একই, বাট এক একজন এক একটা জায়গা ধরে নিজেদেরকে পজিশন করে। এই পজিশনটা আমাদেরকে আসলে ব্র্যান্ডের প্রোডাক্ট সেম হওয়ার পরেও পজিশনের কারণে ব্র্যান্ডটাকে আলাদা মনে হয়। কারণ যার হয়তো দ্রুত ডেলিভারি দরকার সে তখন ওই কোম্পানিকে নক করে, যে কম দামে খোঁজে সে কম দামি ব্র্যান্ডের কাছে যায়, যে হয়তো একটু প্রিমিয়াম চায়, যে সুপার প্রিমিয়াম, আজকে রোলেক্স একটা ঘড়ি মানে কি সুপার প্রিমিয়াম, আজকে আইফোন মানে কেনা মানে কি সুপার প্রিমিয়াম আমরা ফিল করি। সো আইফোনটা নট ফর মোবাইল হিসেবে আমরা কিনি, আইফোনটা আমরা কিনি বা রোলেক্সের একটা ঘড়ি কিনি অ্যাজ এ লাইফস্টাইল হিসেবে। সো ওইটা ওইভাবে তারা পজিশন করেছে। আবার লোয়ার ক্যাটাগরিতেও অনেক ফোন কাজ করতেছে, ক্যাননের ফোনও পাওয়া যায়, ধরেন আপনি শাওমির ফোনও পাওয়া যায়, তারা আবার আরেকটা জায়গাতে পজিশন করে মিড রেঞ্জের ফোনগুলো তারা তৈরি করছে। সো পজিশন আসলে কি করে? হোয়াট দ্য অডিয়েন্স ওয়ান্টস আর হোয়াট দে আর নট গেটিং। অডিয়েন্স চায় বাট আপনার কম্পিটিটর দিতে পারতেছে না। এই যে অডিয়েন্স চায় বাট তারা পাচ্ছে না, এই যে দুইটার ওভারল্যাপড জায়গাটা, দিস ইজ দ্য পজিশনিং অপরচুনিটি। যেমন ধরেন বাংলাদেশি স্টার্ট আপ আলারও এরকম আমার মতো, আমি যেভাবে করে ইনডেপথ ট্রেনিং করাই তারাও চায়, বাট আমি তো স্টার্ট আপে করাচ্ছি না। তাহলে আমার কম্পিটিটর যখন মাঠে নামবে তার যদি ফোকাসটা থাকে স্টার্ট আপ নিয়ে কথাবার্তা শুরু করে, অনেক স্টার্ট আপরা দেখবেন যে তার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। সো দিস ইজ পজিশনিং অপরচুনিটি। তো আপনাকে এই জন্য খুঁজতে হবে যে আমার মার্কেটের কোন জায়গাটা ধরে আমি পজিশন করব, যেখানে অন্য কেউ কথা বলতেছে না, আপনি যদি ওইটা জায়গাতে কথা বলেন তখন আপনার নিজস্ব একটা জায়গা তৈরি হবে। সো এই পজিশনটা অডিয়েন্স হইতে পারে, যেমন ধরেন আমি হয়তো এসএমইর একটা লেয়ার নিয়ে কাজ করতেছি, আমার কম্পিটিটর এসএমই উদ্যোক্তাদের আরেকটা লেয়ার নিয়ে কাজ করলো। সো এটা হইতে পারে অডিয়েন্সের ক্ষেত্রে পজিশনিং। আরেকটা হইতে পারে প্রোডাক্টের ক্ষেত্রে পজিশনিং। প্রোডাক্টের পজিশনিং কিভাবে হবে? যেমন আমি যেই ধরনের ট্রেনিংগুলো, আমি মোর ফোকাসড অন মার্কেটিং, মোর ফোকাস অন ব্র্যান্ডিং, আমার মোর ফোকাস অন সেলিং, মোর ফোকাস অন স্ট্র্যাটেজি, সিস্টেম ডেভেলপমেন্ট। এখন আমার অপোনেন্ট বা আমার কম্পিটিটর ব্র্যান্ড যখন নামবে তখন দেখবে যে না, উনি তো প্রোডাক্ট ক্রিয়েশন নিয়ে কম কথা বলতেছে, তাহলে আমি প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে একটা ট্রেনিং কোর্স লঞ্চ করি। অথবা উনি হয়তো ফিনান্সিয়াল পার্টটাতে সময় কম দিচ্ছে, তাহলে আমি ফিনান্সিয়াল পার্ট, অ্যাকাউন্টস কীভাবে ম্যানেজ করবেন, ফিনান্সিয়াল প্ল্যানিং কেমনে করবেন, ওগুলো নিয়ে আমি করি। দিস ইজ দ্য পয়েন্ট অফ ডিফারেন্স। কারণ একজনের পক্ষে সবগুলো পজিশন কিন্তু হোল্ড করা সম্ভব না, সকল ট্রেনিং আমার পক্ষেও করা সম্ভব না। একইভাবে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনি দেখবেন যে মার্কেটে বাকিরা কোন কোন জায়গাতে পজিশন করে কাজ করতেছে, অনেকে পজিশন ডেভেলপ করতেছে, অনেকে করতেছে না। সো আপনি একটা নিজস্ব জায়গা ক্রিয়েট করেন
এবং যে জায়গা ধরে আপনি স্পেশালি নিজের পজিশনটা ক্রিয়েট করবেন। দিস ইজ দ্য পয়েন্ট অফ ডিফারেন্স, যেটার কারণে আপনি বাকিদের থেকে আলাদা হয়ে যাবেন। ব্র্যান্ড প্রমিস, ব্র্যান্ড প্রমিস জিনিসটা কি? ইটস এ ডিক্লারেশন অফ হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট অ্যান্ড বেটার দেন দ্য কম্পিটিশন। একটা ডিক্লারেশন, যে ডিক্লারেশনটার কারণে একটা কমিটমেন্ট, যেটার কারণে বাকিদের থেকে আপনি পুরো আলাদা হয়ে যাচ্ছেন, বেটার দেন দ্য কম্পিটিটর। কম্পিটিটর হচ্ছে আপনি একটা বেটার জায়গা দখল করছেন। যেমন এখানে আমরা কয়েকটা ব্র্যান্ডের প্রমিসের কথা লিখেছি। নাইকি কি বলছে? ইন্সপায়ার এভরি অ্যাথলেট ইন দ্য ওয়ার্ল্ড। তারা কি চায়? তাদের একটা প্রমিস, যে এখানে কিন্তু প্রমিসে তারা বলে নাই আমরা অনেক জুতা বিক্রি করতে চাই, তারা প্রমিসে বলছে ইন্সপায়ার এভরি অ্যাথলেট ইন দ্য ওয়ার্ল্ড। তার দেখবেন যে পা নাই, হাত নাই, এই ধরনের অ্যাথলেটদেরকেও তারা মানে ফিচার করছে, হাইলাইট করছে, অ্যাডে নিয়ে আসতেছে, ইন্সপায়ারিং সব জিনিসপত্র দিয়ে তারা মূলত নিজেদের প্রমিসটাকে ডেলিভার করছে। কোকাকোলা কি বলছে? রিফ্রেশ দ্য ওয়ার্ল্ড ইন মাইন্ড, বডি অ্যান্ড স্পিরিট, ইন্সপায়ার মোমেন্ট অফ অপটিমিজম। আবার ডাভ কি বলছে? টু মেক আ পজিটিভ এক্সপিরিয়েন্স অর বিউটি অ্যাক্সেসেবল টু এভরি উইমেন। তো ডাবের প্রমিসটা এরকম। ডাব বলতে চায় না যে তুমি অনেক বড় সেলিব্রিটি হয়ে যাও, তুমি ফাটায় ফেলো, তুমি ওরো। ডাব হচ্ছে ইনোসেন্ট সিম্পলিসিটি, যে তুমি যেমন আসো এমনই সুন্দর। তো এই সুন্দরের মধ্যে তুমি ডাবটা ইউজ করো, জাস্ট তুমি একটু ময়েশ্চার থাকো, একটু ক্রিমস ফিলটা তাকে দিচ্ছে। তার মানে সে কি করছে? বিউটিটাকে একটা ভেতরের জিনিস হিসেবে সে গ্লোরিফাই করতে চায়, যে প্রত্যেকে আমরা যার যার জায়গায় তার মতো করে সুন্দর, এই জন্য তোমাকে সেলিব্রিটি হতে হবে না। এই জন্য দেখবেন ডাবের বিজ্ঞাপনে কখনো তারা কিন্তু সেলিব্রিটিতে দেখায় না, কোনোদিনও দেখবেন না যে সেলিব্রিটির কোনো মুখ। অথচ একই কোম্পানির ব্র্যান্ড ইউনিলিভারেরই কিন্তু ডাব, আবার ইউনিলিভারের লাক্স। লাক্সের পজিশনিংটা, প্রমিসটা টোটালি আলাদা। লাক্স আবার ওই সেলিব্রিটি বোল্ডনেস, বিউটিফিকেশন, এইটা একটু জাঁকজমকপূর্ণ সেলিব্রিটি ভাব, ওইগুলোকে প্রকাশ করে। এই জন্য লাক্সের সবসময় অ্যাড দিবেন, সারা পৃথিবীতে লাক্সের যত বিজ্ঞাপন হয় সব সেলিব্রিটিরা করে। এই যে এইখানে কিন্তু আমরা একটা পজিশনের বা প্রমিসের আলোচনা যদিও করছি, বাট এখানে কিন্তু দিস ইজ ওয়ান কাইন্ড অফ পজিশন, যে আপনি দেখছেন যে ওরা কিভাবে ডাফটাকে নিজেদেরকে ব্র্যান্ড হিসেবে পজিশন করেছে, লাক্স কিভাবে পজিশন করেছে। প্রমিসের জায়গা যদি বলি, টু টাইপস অফ ব্র্যান্ড প্রমিস। নাম্বার ওয়ান ফাংশনাল প্রমিস, নাম্বার টু ইমোশনাল প্রমিস। সো ফাংশনাল প্রমিস কি? ওই যে একটু আগে যেটা বলছিলাম যে বেনিফিটের মতো, বেনিফিটেও কিন্তু আমরা ফাংশনাল বেনিফিট দিতে পারি একটা প্রোডাক্টে, আবার ইমোশনাল বেনিফিট দিতে পারি। প্রমিসের ক্ষেত্রেও ফাংশনাল প্রমিস করতে পারি, ইমোশনাল প্রমিস করতে পারি। সো প্রমিসটা অনেকে তাদের ট্যাগ লাইনের মধ্যে নিয়ে আসে, বাট ট্যাগ লাইন কিন্তু প্রমিস না, এটা আমরা মিলাই ফেলবো না। বাট প্রমিস হচ্ছে একটা ওভারঅল ব্র্যান্ডের এক্সপিরিয়েন্স, যে আমি প্রমিস করছি আমার কাস্টমারকে আমার ব্র্যান্ডের থ্রুতে ঠিক এরকম একটা এক্সপিরিয়েন্স আমি দিতে চাই, দ্যাট ইজ কল প্রমিস। এখন এই ব্র্যান্ড এক্সপিরিয়েন্স বা এই টোটাল প্রমিসটাকে অনেকে আবার ট্যাগ লাইনের মধ্যে নিয়ে আসে। তাতে যেটা হয়, মানুষের রেলিভেন্সিটা সহজ হয়, ট্যাগ লাইনটা মানুষের মাথায় ঢুকে গেলে প্রমিসটাও বুঝে যায়। তো এরকম আমরা কিছু ট্যাগ লাইন এখানে দেখি। যেমন ফাংশনাল প্রমিস, ম্যাগি কি বলছে? 2 মিনিটস নুডলস। তার মানে 2 মিনিটের মধ্যে আপনি, আপনার বাচ্চা ক্ষুধা পেয়েছে, ইনস্ট্যান্ট কোনো কিছু দিতে চাইলে ইনস্ট্যান্ট সলিউশন হচ্ছে ম্যাগি নুডলস। 2 মিনিটে আপনি বানায় দিয়ে ফেলতে পারবেন, জাস্ট একটু পানিতে সিদ্ধ করেন, মশলা দেন, ছেড়ে দেন। আবার ভীম বলছে 1 ঘষাতেই তেল ময়লা সাফ। এই যে 1 ঘষাতেই তেল ময়লা যে সাফ, দিস ইজ ফাংশনাল প্রমিস। তার মানে ওর ভীমবারটা এতই শক্তিশালী, এতই ভালো, এত বেটার একটা প্রোডাক্ট সে দিয়েছে, যে আপনার এই যে মানে লেগে থাকা তেল চিটচিটে কড়াই বা বাসন, এগুলো একটা ঘষা দিলে তেল ময়লা সাফ হয়ে যাবে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রমিস, যদিও এটা তাদের ব্র্যান্ডের ট্যাগ লাইন, বা ট্যাগ লাইনটাকে তারা প্রমিস হিসেবে নিয়ে আসছে। তাহলে কি কাস্টমার খুব দ্রুত জিনিসটাকে রিসিভ করে, কানেক্ট হয়। তারপরে দেখেন আরএফএল ওয়াটার পাম্প কি বলছে? পানিই দিবে, টেনশন নাই। তার মানে আপনি ওয়াটার পাম্প লাগানো মানে আপনাকে পানি নিয়ে টেনশন করতে হবে না, এই ওয়াটার পাম্প আপনাকে পানি দিবে, কোনো টেনশন দিবে না, টেনশন ফ্রি থাকবেন আপনি এটা লাগানো মানে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফাংশনাল প্রমিস, যে আমার এই ওয়াটার পাম্প লাগালে আপনি প্রচুর পানি পাবেন, টেনশন ফ্রি থাকবেন। তারপরে দেখেন ক্লোজ আপ বলছে সজীব নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। এই যে দেখেন 12 ঘন্টা পর্যন্ত একটা ফাংশনাল প্রমিস, যে আমার এটা ইউজ করা, যেহেতু 2বার আমরা ব্রাশ করি, ওরা প্ল্যান করি 12 ঘন্টার সেগমেন্টটা দিয়েছে, যে 2বার ব্রাশ করার ইয়াটা যাতে ঠিক থাকে। তারপর আবার লাইফ বয় কি বলছে? 99.99% জীবাণু থেকে সুরক্ষা মাত্র 10 সেকেন্ডে। এখন এই জন্য ওরা অ্যাডে দেখায় যে এই ধুতে থাকো অন্যদের, আর আমরা মোটামুটি 10 সেকেন্ড হইলেই আমারটা কাভার হয়ে যাচ্ছে। আবার হরলিক্সের প্রমিস দেখেন, এখানে প্রমিসের সাথে রেলিভেন্স জিনিসটা যেটা মাথায় রাখতে হবে, এমন কোনো প্রমিস করা যাবে না যেই প্রমিসের কারণে লং রানে আমার ব্র্যান্ড আবার ক্ষতিগ্রস্ত হয়।
সো প্রমিসটা যাতে এমন হয় যেই প্রমিসটা আমি রাখতে পারবো, এমন কথা কাস্টমারকে আমি দিলাম সেই কথা আমি রাখতে পারলাম না, তখন কিন্তু লং রানে আবার বিপদ হয়ে যায় ব্র্যান্ডের জন্য। এই এক্সাম্পলটা বোঝানোর জন্য আমি টলার, স্ট্রঙ্গার, শার্পার রেখেছি। এটা আপনারা জানেন হরলিক্সের একটা ট্যাগলাইন এবং ব্র্যান্ড প্রমিস, ফাংশনাল প্রমিস। তো ওরা যখন এই প্রমিসটা দিয়ে আসছে যে টলার করে, স্ট্রঙ্গার করে, শার্পার করে, এইগুলা ইউএস ইউকের বিভিন্ন দেশগুলোতে এগুলো যখন আদালতে চলে গেছে, তখন দেখছে যে আলটিমেটলি ওদের মধ্যে এমন কোনো উপাদান বা কিছু নাই যেটা দিয়ে টলার, স্ট্রঙ্গার বা শার্পা হয়। পরবর্তীতে অনেক মামলা হয়। তো এই যে প্রমিস ঠিক মতো কাভার করলো না, তখন কিন্তু এটা ব্যান্ডের জন্য আবার অনেক খারাপ অবস্থা বয়ে নিয়ে আসে। তারপরে এই যে আবার বলছে বেড়ে ওঠার ডোজ রোজ রোজ, তার মানে এই যে যা কিছু আমরা দেখছি দিস ইজ অল কল ফাংশনাল প্রমিস, যে আমার এই প্রোডাক্টটা ইউজ করলে তুমি ফাংশনালি এই জিনিসটা পাবা, আমি তোমাকে প্রমিস করছি। সো এই যে ফাংশনাল প্রমিস, এইটাকে আপনি ট্যাগলাইনের মধ্যেও নিয়ে আসতে পারেন, আপনি চাইলে এই ফাংশনাল প্রমিসটা আলাদা হিসেবেও রাখতে পারেন। এই আলাদাটা কি করবেন, তখন আপনি বিভিন্ন কমিউনিকেশনে, আপনি যখন ফেসবুকের বিজ্ঞাপন বানাবেন, পোস্ট দিবেন, লিফলেট বানাবেন, টিভিতে অ্যাড দিবেন, প্রেস অ্যাড দিবেন, ওই কথাবার্তার মধ্যে এবং আপনার ওভারঅল কমিউনিকেশনের মধ্যে আপনার ব্র্যান্ডের একটা প্রমিস চলে আসবে। মানুষ বুঝতে পারবে যে এই প্রমিস নিয়ে তারা কাজ করতেছে। এইখানে দেখেন, আমরা একটু বোঝার জন্য আবার পেছনে যাই। আপনি যে নাইকির প্রমিসটা দেখতেছেন, ইন্সপায়ার এভরি অ্যাথলেট ইন দ্য ওয়ার্ল্ড, দেখেন তাদের ট্যাগলাইন কিন্তু আবার জাস্ট ডু ইট, কিন্তু ওইখানে এটা হলো তার ওভারঅল ব্র্যান্ডের এক্সপিরিয়েন্স, যে আমরা এভরি অ্যাথলেটকে ইন্সপায়ার করতে চাই। আর অ্যাথলেটদেরকে, স্পোর্টসম্যানদের ইন্সপায়ার করা মানে তাদের থ্রুতে সাধারণ মানুষ, যেহেতু আমরা স্পোর্টস দেখি, যারা স্পোর্টস পছন্দ করি, তারা এমনিতে ইন্সপায়ার হয়ে যাব। আবার ডাব যখন বলছে টু মেক এ পজিটিভ এক্সপিরিয়েন্স অর বিউটি অ্যাক্সেসেবল টু এভরিওয়ান, একটা পজিটিভ এক্সপিরিয়েন্স দেওয়া, যে তুমি যেমনই আছো তেমনই সুন্দর, ডাবটা ইউজ করো শুধু। সো এইগুলো কিন্তু ওদের ট্যাগলাইন না, এটা ওদের ওভারঅল ব্র্যান্ডের প্রমিস। ওভারঅল ব্র্যান্ডটা আসলে কাস্টমারকে কোন ধরনের এক্সপিরিয়েন্স দিতে চাচ্ছে, কোন ধরনের এক্সপেকটেশন করতে পারে কাস্টমার, সেটা বলার জন্য। সো জিনিসটা একটু ট্রিকি। দ্যাট মিনস প্রমিসটা আমরা চাইলে ট্যাগলাইনেও আনতে পারি, অথবা ওভারঅল প্রমিসটা আমরা আমাদের কন্টিনিউয়াস ক্যাম্পেইন কার্যক্রমের মাধ্যমেও জিনিসটা আমরা প্রকাশ করতে পারি। এবার আমরা কিছু ইমোশনাল প্রমিস দেখি। ইমোশনাল প্রমিস ব্যাপারটা কি? ইমোশনাল ব্যাপারটা ফাংশনালের মতো না। যেমন দেখেন, ফাংশনালে তো আমি এক ঘষাতে সাফ হচ্ছে কিনা আমি সাথে সাথে দেখতে পাচ্ছি। ইমোশনের ব্যাপারটা কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ইনট্যাঞ্জিবল। বাট ইমোশনালি অনেক প্রমিস করে ব্র্যান্ডগুলো কিন্তু নিজেদের শক্ত অবস্থান দাঁড় করায়। যেমন আমরা ন্যাচারালস থেকে একটা ইমোশনাল প্রমিস করি যে সযত্নে রাখি সবার জীবন। তো সযত্নে রাখি সবার জীবন, এটা কিন্তু আপনি একদম ফাংশনাল না, কিন্তু এটা আমাদের একটা ওভারঅল ব্র্যান্ডের প্রমিস, যেটা আমাদের ট্যাগলাইনে আমরা নিয়ে আসছি। তো সবার জীবন মানে এখান থেকে একটা বাচ্চাও ভালো প্রোডাক্ট পাবে, একটা মাও পাবে, একটা বাবাও পাবে। এই জন্য আমরা যখন বাবা দিবস হয় তখন সযত্নে রাখি চলুন বাবাদের, মায়ের দিবসে সযত্নে রাখি বাবাদেরকে। আবার যেহেতু আমরা বলছি সবার জীবন, তার মানে আমরা প্রকৃতিকেও ভালো রাখতে চাই, গাছপালাকেও ভালো রাখতে চাই, যার কারণে আমাদের ব্র্যান্ডের ইনকামের একটা অংশ আমরা ঔষধি বৃক্ষরোপণের কাজে ইউজ করি, হেল্প করি তাদেরকে। প্লাস আমরা প্রকৃতির ক্ষতি হয় এমন জিনিস থেকে যতটুকু পারা যায় আমাদের জায়গা থেকে বেস্ট এফর্ট দিয়ে আমরা দূরে থাকি। তার মানে এই যে ওভারঅল একটা আমরা বললাম প্রমিস, মানে এমন না যে আমি একটা কথা বলে ফেললাম মানে দ্যাটস ইট না, তখন ওই যে আমার হিতে বিপরীত হবে। প্রমিস মানে যেটা আমি ট্রুলি বিলিভ করি, আমার ভ্যালু সিস্টেমের সাথে অ্যাড করে ফেলবো ব্র্যান্ড, তখন ব্র্যান্ড যখন হলিস্টিক ওয়েতে জিনিসটাকে লালন করবে, এটাকে আপনি চাইলে ট্যাগলাইনে বলতে পারেন। আমরা ট্যাগলাইনে এটা বলছি, সযত্নে রাখি সবার জীবন। আবার সার্ফ এক্সেল বলছে দাগ নেই তো শেখাও নেই, তার মানে বাচ্চাদের চাইল্ড ডেভেলপমেন্টটাকে তারা প্রমিস করতেছে যে বাচ্চাদেরকে দাগ লাগতে দেন, নোংরা করতে দেন, খেলতে দেন, ওদেরকে গ্রোথ হতে দেন। এটা কিন্তু ইমোশনাল প্রমিস, এটা দিয়ে কিন্তু আপনি খুব কোনো কিছু আসলে ওই ফাংশনালের মতো জাজ করতে পারবেন না। আবার বসুন্ধরা বলছে দেশ ও মানুষের কল্যাণে, তার মানে আমরা যা কিছু করব, যত প্রোডাক্ট বানাবো, দেশ ও মানুষের কল্যাণে হবে। আবার আরেকজন বলছে শিকড় থেকে শিখরে উঠে যাবেন, এটা ইমোশনাল এবং ফাংশনালের একটা সম্মিলন বলতে পারেন। আবার বিমান বলছে কি আকাশে শান্তির নীর, তার মানে আপনি আকাশে ভ্রমণ করবেন, এইটাতে একটা শান্তির নীর হবে। আবার আমরা কোচ কাঞ্চন একাডেমি থেকে বলছি হ্যাপিনেস অন, এটা কিন্তু একটা ইমোশনাল প্রমিস, যে এটা কোনো ফাংশনাল না। ফাংশনাল হলে আমি কি বলতাম যে আমার কাছে কোর্স করা মানে আপনার ব্যবসা 100 গুণ হবে, 10 গুণ হবে, 20 গুণ হবে, সেটা না। এটা একটা হ্যাপিনেস অন হবে, ব্যবসা বড় করার মধ্য দিয়ে হবে, বা যেই ব্যবসা আছে এটাকে গোছানোর মধ্য দিয়েও হবে। আবার আমাদের যে কোনো কোর্সে আসলে এটা থেকে ভালো কিছু লার্নিং এর মধ্য দিয়েও হয়তো বা আপনি বিজনেস করলেন না, বাট এই শেখাটা আপনার মধ্যে একটা হ্যাপিনেসকে অন করবে।
সো দিস ইজ ইমোশনাল প্রমিস। সো আমরা চাইলে ফাংশনাল প্রমিস দিয়েও কমিউনিকেট করতে পারি, আবার ইমোশনাল দিয়েও কমিউনিকেট করতে পারি, আবার চাইলে এটাকে আমরা ট্যাগলাইনেও আনতে পারি, আবার ট্যাগলাইনে নাও আনতে পারি। আজকে দেখেন এই যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ, কত সুন্দর একটা প্রমিস, দিস ইজ ইমোশনাল প্রমিস, খুবই পাওয়ারফুল একটা ট্যাগলাইন। আবার যখন বার্জার বলতেছে মনের মাধুরী মেশানো রং, এই যে দেখেন মনের মাধুরী মেশানো রং, বার্জার কালার ব্যাংক, এটা যখন মার্কেটে আনলো একদম ব্লাস্টিং, কিন্তু এককভাবে ওরা পুরো মার্কেটটা গ্র্যাব করে নিল, শুধু 3টা ওয়ার্ড, মনের মাধুরী মেশানো রং। এই যে কথাটা শুনলেই না মানে মনের মতো করে আমি যেই রং করতে চাই সব রং আছে বার্জারে। এ দেখেন বার্জারকে একটা কোন লেভেলে নিয়ে গেছে, এই যে ছোট্ট একটা মনের ইমোশনাল একটা প্রমিস কিন্তু, এবং এটা তারা ট্যাগলাইনে কন্টিনিউ ইউজ করেছে। সো এইভাবে বিভিন্নভাবে মানে জিনিসগুলো ব্র্যান্ডগুলো করে থাকে প্রমিসের, এবং এই ব্র্যান্ড প্রমিস ট্যাগলাইন হতে পারে, ট্যাগলাইন ছাড়াও হতে পারে। ইভেন ট্যাগলাইন ইটসেলফ একটা সময় যখন কন্টিনিউ ভালো লেভেলে করা হয়, যেমন ধরেন বাংলাদেশে একটা বিখ্যাত ট্যাগলাইন আপনারা জানেন, যে আমরা ব্র্যান্ড এক্সপার্টরাও যারা আছি বা মার্কেটিয়াররা তাদেরকেও বলতে পারলে যে বাংলাদেশের এতদিন যত ব্র্যান্ড যত ট্যাগলাইন করছে কোনটাকে সেরা দিবেন। তো এটা বলতে গেলে প্রায় যেই নামটা সবচেয়ে বেশি আসে সেটা হলো ফিলিপসের একটা অ্যাড ছিল, আপনারা জানেন, এবং আজকে আমরা ক্লাস শেষে অনেকগুলো বিজ্ঞাপন দেখবো, এর মধ্যে ওইটাও আছে যে মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস। দেখেন এই যে ট্যাগলাইনটা কিভাবে কানেক্ট করছে, কারণ মাছের রাজা ইলিশটা সবার মাথায় অলরেডি আছে, এটার সাথে সে বাত্তির রাজা ফিলিপসকে যখন মিলাই দিছে, মানুষ খুব দ্রুত মানুষের মাথায় জায়গা পাইছে। কারণ আমরা আসলে ব্র্যান্ডিং করছি কেন, আমরা চাই মাইন্ড শেয়ার দখল করতে, নট মার্কেট শেয়ার। সো মাইন্ড শেয়ার দখল করা মানে হলো মানুষকে এমন কিছু বলতে হবে যেটা রিলিভেন্ট, যেটা মানুষ সহজে মনে রাখতে পারে। সো এই জিনিসগুলো, যেমন আপনার শিশুকে টিকা দিন, এই যে কথাটা বারবার শুনতে শুনতে আমাদের মাইন্ডে কিন্তু ঢুকে গেছে। তারপর এই যে ধরেন অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, এই যে মানে সমকাল পত্রিকা যখন বলতেছে, এটা একটা অথরিটি ট্যাগলাইন। সো আমরা এই প্রমিসের পাশাপাশি আমরা আমাদের ব্র্যান্ডের লোগোর পাশাপাশি মেসেজিং এর ট্যাগলাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ট্যাগলাইনটা আপনার 2-3টা ওয়ার্ড বাট ব্র্যান্ডটাকে মানুষকে রিকল করতে বা অন্য লেভেলে নিতে খুবই হেল্প করে। A brand is no longer what we tell the customer, it is what customer tell each other। অর্থাৎ ব্র্যান্ড এখনকার যুগে আসলে মানে আমরা কি বলতেছি এটা ম্যাটার না, আমরা কি করতেছি এই করা থেকে কাস্টমার কি নিজেরা নিজেরা বলতেছে। দেখেন আমরা বিভিন্ন ব্র্যান্ড সম্বন্ধে কথা বলি, নিজেরা কথা কিন্তু বলি, তো এই যে কথা বলি এটাই কিন্তু আসলে ব্র্যান্ডিং। মানে ব্র্যান্ডটা আমার সামনে উপস্থিত নেই, ব্র্যান্ড অনেক অ্যাড দেখাচ্ছে, নানান সুন্দর সুন্দর কথা বলতেছে। থ্রু আউট দ্য জার্নি ব্র্যান্ড থেকে যদি কাস্টমারের এক্সপিরিয়েন্সটা ওভারঅল ভালো না হয়, তাহলে আমরা কথা কিন্তু তাদের সম্বন্ধে ভালো বলি না। সো এই জন্য ব্র্যান্ডের ক্ষেত্রে ওই যে জেফ বেজোসের একটা কথা আছে যে ব্র্যান্ড হচ্ছে ওই জিনিস যে আপনি রুমে না থাকলে আপনার সম্বন্ধে মানুষ যা বলে। আমরা 5 জন বসে আছি, সবাইকে প্রশ্ন করতেছি, হঠাৎ করে একজন উঠে চলে গেছে, এবার তার সম্বন্ধে আরে জানোস ও তো এরকম একটা বাটপার, ও তো একটা খারাপ মানুষ, ও এই করে, এই মানুষের সাথে প্রতারণা করে। এই যে কথাটা বললাম ওইটাই আসলে ব্র্যান্ডিং। ওর সামনে হয়তো আমি এগুলো বলি নাই, সামনে হয়তো আমরা ওর প্রশংসাই করতেছি। সো এইটা হচ্ছে ব্র্যান্ডিং। সো এই জিনিসটা ডেভেলপ করে কিভাবে, এই জিনিসটা ডেভেলপ হয় ব্র্যান্ডের একটা পার্সোনালিটির মাধ্যমে। সো আমরা ওই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। আর ব্র্যান্ডের পার্সোনালিটি ডেভেলপ হয় ব্র্যান্ড আর্কিটাইপ নিয়ে ব্র্যান্ডের। এই জন্য আমরা ওই যে ছোটবেলায় একটা খুব বিখ্যাত নাটক ছিল আমি দেখতাম, 12 রকমের মানুষ। তো ওইটা মজা করে এখানে দিয়েছি যে 12 রকমের যেমন মানুষ, ব্র্যান্ডও আসলে এখনকার যুগে মানুষই। তার শুধু হাত পা চোখ কান নাই, বাট সে মানুষের মতোই বিহেভ করে, মানুষের মতোই কথা বলে, সব তার ইমোশন আছে, সব কিছুই সে করে। তার দুঃখ আছে, খারাপ ঘটনা ঘটলে আমরা শোক জানাই, ব্র্যান্ড সেলিব্রেশন করে ভালো কিছু হইলে। তার মানে পুরোপুরি মানুষ। এই 12 রকমের যেমন মানুষ, ওই নাটকের বিখ্যাত নাটকের মতোই ব্র্যান্ডের এরকম 12 রকমের ব্র্যান্ড আছে, 12 রকম আর্কিটাইপ আছে। এই 12টা আর্কিটাইপ আসলে নির্ধারণ করে দেয় যে আপনি কার জন্য ফিট, আপনি কোন মানুষটার মতো।
একটা মানুষের যেমন পার্সোনালিটির সাথে ম্যাচ করে আমরা তাকে বন্ধুত্ব করি, আমি কার সাথে বন্ধুত্ব করবো এটা কিন্তু ডিপেন্ড করে আমার পার্সোনালিটির সাথে কারটা ম্যাচ করে। আপনি কার সাথে বন্ধুত্ব করবেন এটা ডিপেন্ড করে আপনার পার্সোনালিটির সাথে কারটা ম্যাচ করে। একইভাবে ব্র্যান্ডগুলোরও কিন্তু এক একটা ব্র্যান্ডের এক একটা ব্যক্তির মতো পার্সোনালিটি আছে, এবং সেই পার্সোনালিটির উপর বেস করেই কিন্তু মানুষ প্রোডাক্ট কিনে। নিজের পার্সোনালিটির সাথে যেই ব্র্যান্ডের কমিউনিকেশন মিলে না, মানুষ কিন্তু ওই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে না। এখন বলবেন এটা কি কনসাসলি হয়? না, সাবকনসাসলি হয়। এবং মানুষ যেহেতু ইমোশনালি পারচেস করে, সব ডিসিশন আসলে পারচেস ডিসিশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইমোশন সেন্ট্রিক হয়, বেশিরভাগ 95% ক্ষেত্রে। এজন্য পার্সোনালিটিটা ম্যাচ করে। সো এই জন্য আজকের পর থেকে আমরা যেটা করব যে আমি যে ব্র্যান্ডটা দাঁড় করাইতে চাচ্ছি এইটা আসলে কোন মানুষের মতো হবে, তার পার্সোনালিটি কি হবে, রাফ অ্যান্ড টাফ হবে, সে খুব মানে জেদি মানুষ, নাকি খুবই সফট, যাই করেন 2-4টা গালি দিল মার দিল চুপ করে বসে থাকে, নাকি খুবই প্রতিবাদী, আর একটা অন্যায় দেখলে সে সহ্য করে না, নাকি একদম মানে হাঙ্কি পাঙ্কি পুরো জঙ্গলিদের মতো আরে ছেঁড়া প্যান্ট পরে ঘুরে আর একদম ইয়ো ভাব করে থাকে, কোনটা? নাকি একদম একদম জ্ঞান গর্ভ টাইপের আমার একটা ব্যক্তি হবে, নাকি খুবই জলি মানে লাভার টাইপের রোমান্টিক টাইপের ফিল। মানে এই যে যে বিভিন্ন পার্সোনালিটি, এইটা আপনার মাথায় যদি থাকে তখন আপনার ব্র্যান্ডটাকে আপনি এই রূপ দিতে পারবেন। দুঃখজনক হলেও সত্য, আমরা এখন যে আর্কিটাইপের আলাপটা করতেছি ব্র্যান্ডের, বাংলাদেশে আমি অনেক ব্র্যান্ড এক্সপার্টদেরকেও দেখেছি এই আর্কিটাইপগুলো প্রপারলি বোঝে না। এবং বাংলাদেশে এটা না বোঝার কারণে আলটিমেটলি বাংলাদেশি ব্র্যান্ডকে কোনো পার্সোনালিটিতে ফেলা অনেক ক্ষেত্রেই জটিল। যার কারণে আমি কিছু কিছু বাংলাদেশি ব্র্যান্ড রেখেছি, পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড দিয়ে আমি পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করব, যাতে আমরা একটা ভালো আইডিয়া পাই, অ্যাটলিস্ট আমরা যাতে একটা পার্সোনালিটিতে বিলং করতে পারি যে আমার ব্র্যান্ডটা এই পার্সোনালিটি অনুযায়ী কাজ করবে। তাহলে একটা পার্সোনালিটি যখন আপনি ফিক্সড করে ফেলবেন, আজকের পর থেকে আপনার ব্র্যান্ড সেই পার্সোনালিটি অনুযায়ী টোটাল কার্যক্রম করবে। নাম্বার 1 আমরা যাচ্ছি আউটল পার্সোনালিটি। এই পার্সোনালিটির ব্র্যান্ডগুলো থাকে কি একটু ডিসরাপটিভ, একটু রিবেল টাইপ। মানে এই ব্র্যান্ডের পার্সোনালিটি থাকে হলো রুলস আর মেড টু বি ব্রোকেন। তারা রুলস মানে না, নিয়ম কানুন মানে না, তারা একটু উড়াধুরা টাইপের মানুষ, যেটাকে বলে একটু অন্যরকম টাইপের মানুষ। সো এই ব্র্যান্ডের পার্সোনালিটি অনুযায়ী পৃথিবীতে বহু ব্র্যান্ড কিন্তু ডেভেলপ হয়েছে এবং তারা এই রকম আচরণগুলো করে। এর মধ্যে বেস্ট এক্সাম্পল এই ব্র্যান্ডের জন্য ডিজেল। আপনার ডিজেলের অ্যাডগুলো যদি দেখেন, এখানে তো আমি মোটামুটি একটা ভদ্র অ্যাড দিয়েছি, বাকিগুলো এত উইয়ার্ড। এবং তারা যেমন ধরেন আমরা সবসময় মানুষকে কি বলি, বি স্মার্ট, স্মার্ট হইতে বলি, বি ইনোভেটিভ, ধরেন থিঙ্ক ডিফারেন্ট বলতেছে মানে অ্যাপল, কিন্তু ডিজেল বলতেছে বি স্টুপিড, স্টুপিড হও তুমি, তুমি এটা করো, তুমি কেন রুলস মানবা, আরে তুমি পৃথিবীতে আসো, এক্সপ্লোর করো, নিজের মতো করে যা মন চাই করো, এত রুলস মুলস ধরে লাভ নাই, এটা করো, তোমার মন চাইছে করো, যে কাউকে তুমি ট্রাস্ট করো, যে কারোর সাথে রিলেশন করো। মানে এখন এটা আমরা অন্য কোনো ভালো না মন্দ, রাইট রং এটাকে দিকে যাচ্ছি না, দিস ইজ পার্সোনালিটি একটা। এই যে দেখেন বান্দর দিয়ে অ্যাড দিস, এরকম অ্যাড আমরা বাংলাদেশে কিন্তু দিতাম না। এবং আপনি সার্চ করে আরো দেখবেন ডিজেলের বিভিন্ন ক্যাম্পেইনগুলো, অ্যাডগুলো, আপনি দেখবেন উইয়ার্ড ড্রেস পরছে, কি সব করতেছে, আপনার কাছে মানে আপনার কাছে হয়তো এজ এ আপনার পার্সোনালিটির সাথে ম্যাচ না করলে ভালো লাগবে না, কিন্তু পৃথিবীতে এই পার্সোনালিটির লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই টাইপের পার্সোনালিটিটা পছন্দ করে, যে তাদের জন্য আজকে ডিজেল বা ভার্জিন কিন্তু বেস্ট ব্র্যান্ড। তারা কিন্তু এগুলাকে আবার মানে আউটল ব্র্যান্ড, তার মানে নিয়মের মধ্যে না, সিস্টেমের মধ্যে না, ডিসরাপটিভ। তো এই ডোন্ট সেটেল, মানে তারা বলছে কোনো কিছু তুমি সেটেল হওয়ার দরকার নাই, তুমি ডিমান্ড মোর, মানে গো ফর মোর, আরো বেশি নাও, আরো চলো উল্টাপাল্টা, মানে একদম ফুল অফ ফ্রিডম। এই টাইপের মেন্টালিটি যারা, এই টাইপের পার্সোনালিটি যারা, তাদের মতো করে এই আউটল ব্র্যান্ডের পার্সোনালিটি তৈরি হয়েছে। সো এটার জন্য বেস্ট এক্সাম্পল ডিজেল অ্যান্ড ভার্জিন। তারপর আমরা হার্লে ডেভিশনের কথা বলেছি, বাট হার্লে ডেভিশন মোর এই মানে আউটলোর চেয়ে অন্যান্য আরো কিছু পার্সোনালিটি মিক্সিং আছে, সেটা আমরা পরের স্লাইডগুলোতে দেখব। দেন আমরা যদি নেক্সট পার্সোনালিটি যাই, এটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান। অ্যান্ড এই ম্যাজিশিয়ান পার্সোনালিটি মানে কি? ম্যাজিশিয়ান পার্সোনালিটি মানে যেই ব্র্যান্ডগুলো একটু মানে ম্যাজিকের মতো কাজ করে, যেই ব্র্যান্ডগুলো একটু ইনফর্মড, যেই ব্র্যান্ডগুলো আসলে মানুষের ট্রান্সফরমেশন নিয়ে কাজ করে। যেমন এটার জন্য বেস্ট এক্সাম্পল হচ্ছে কোকা কোলা। কোকা কোলা একটা ম্যাজিশিয়ান টাইপের ব্র্যান্ড, ইট ক্যান হ্যাপেন। মানে তুমি এইটা খাও মানে তুমি একটা নর্মাল মুডে আসো, তুমি এটার মাধ্যমে রিফ্রেশিং মুডে চলে যাও। স্প্রাইট খাও, কোক খাও, অ্যান্ড টুমোর ইজ বেটার দেন টুডে বা ব্রাইটার দেন টুডে। তুমি আজকে যেটা নিয়ে মন খারাপ করে থেকে লাভ নাই, আমি আসি তোমার জন্য, এই যে নাও কোক, এই যে
শুরু করো লাইফ। ডিজনির জিনিসটা যদি দেখেন, ইভেন এখানে আমরা একটু ইমেজটা ভুল দিয়েছি সামহাউ, সুপারস্টারটা এখানে হবে না, এখানে ম্যাজিশিয়ান। ধরেন কোচ কাঞ্চন কি ব্র্যান্ড, আপনারা যদি পার্সোনালিটির জায়গা থেকে চিন্তা করেন, কোচ কাঞ্চন হচ্ছে ম্যাজিশিয়ান পার্সোনালিটির ব্র্যান্ড। তার মানে আমরা কি চাই, আমরা ট্রান্সফরমেশন করতে চাই। আমাদের এখানে একটা সাধারণ মানুষ আসে, একটা স্ট্রাগলিং বিজনেস আসে, আমাদের এখানে কোর্স, আমাদের আয়োজন, এগুলার এই ম্যাজিকের মাধ্যমে সে একটা ডিফারেন্ট লাইফে চলে যায়। আমাদের যেমন এই যে ব্রেইভের গত ক্লাসে একজন পার্টিসিপেন্ট বলছিল যে স্যার আমি এই ব্রেইভে জয়েন করার আগে আমি পার সেলের জন্য আমাদের $3 খরচ হইতো, কিন্তু ব্রেইভের কোর্স করে আমাদের যখন মেসেজিং স্টাইল, কন্টেন্ট, এগুলো নিয়ে আমরা ডিপ ডাউন আলোচনা করেছি, মানুষের পারচেজ বিহেভিয়ার, ব্রেইন, স্যার ওই জিনিসগুলো ফলো করে আমি স্যার পুরোপুরি পারি নাই, বাট যতটুকু করছি এতে আমার এখন 63-70 সেন্টে চলে আসছে পার সেল। তারপর আমাদের গত গেট টুগেদার একজন শেয়ার করতেছিল, উনি একটা চিটাগংয়ের একটা হসপিটালের সিইও, ফ্যামিলির নানা ক্রাইসিসের কারণে সে একসময় সুইসাইডাল অবস্থানে চলে গেছিল, এবং সামহাও ওই সময় আমার হ্যাপিনেস ইন হার্ড টাইম একটা কোর্স চলতেছিল, ওইটার বিজ্ঞাপন দেখে সে খুবই হার্ড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং উনি পরে জয়েন করে এবং পরে আমার লং কোর্সটাও করে হ্যাপিনেসের। পরে আমাদের প্রোগ্রামে এসে সে আমার সাথে দেখা করে কান্না করে দিছে এই অবস্থা, যে স্যার আপনি তো আমাকে মানে বাঁচার প্রেরণা দিয়েছেন, আমি ওই অবস্থা থেকে বের হয়ে আসতে পারি। তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাজিক, যে ম্যাজিশিয়ান ব্র্যান্ডগুলো আসলে এই স্টাইলে কাজ করে, মানুষকে একটা ভিন্ন দুনিয়ায় নিয়ে যায়, একটা ট্রান্সফরমেশনের দিকে নিয়ে যায়। দিস ইজ কল ম্যাজিশিয়ান পার্সোনালিটি। অ্যান্ড হিরো, দ্য হিরো, এটা একটা পার্সোনালিটি, একটা আর্কিটাইপ। এই হিরো আর্কিটাইপকে কি বলে, যে তুমি ব্রেভ হও, ইউ ক্যান মেক দ্য ওয়ার্ল্ড মানে বেটার, এবং তুমি যেই অবস্থানে আসো আমার এই ব্র্যান্ড তোমাকে একটা ডিফারেন্ট জায়গায় নিতে পারে। যেমন ধরেন বিকাশের কথা যদি আমরা চিন্তা করি, নাইকির কথা বলতেছে, জাস্ট ডু ইট, তুমি যেখানে আসো মুভ করো, ডু ইট, তুমি পা নাই মুভ করো, তোমার হাত নাই তুমি তাও ড্রাইভ করো। এই যে জাস্ট ডু ইট একটা 3টা ওয়ার্ড, বাট মানুষকে কিভাবে দেখেন মুভ করতেছে, সাধারণ মানুষকে, অর্ডিনারি মানুষকে এক্সট্রা অর্ডিনারি করার ড্রাইভ দিয়ে তুমি হিরো হয়ে ওঠো, তুমি সফল হয়ে ওঠো। এই যে দেখেন বিকাশের একটা নতুন ক্যাম্পেইন চলতেছে যে আমার বিকাশ ঠেকায় কে, তার মানে জয়ের লক্ষ্যে অটুট থাকলে বিকাশ ঠেকাইতে পারে না। তোমার যদি সাহসী হও, তুমি যদি স্টেপ নাও, তার মানে হিরো ব্র্যান্ড কি করে, অর্ডিনারিকে এক্সট্রা অর্ডিনারির শক্তি দেয়, পেছন থেকে একটা পাওয়ার দেয়, যে দেখো বিকাশটা তোমার হাতে আছে মানে একটা সুপার পাওয়ার আছে, তোমার মোবাইলের ব্যালেন্স নাই, তুমি বিকাশ থেকে রিসার্চ করো, তুমি একটা ভাঙতির জন্য পেমেন্ট করতে পারতেছো না, বিকাশ থেকে করে ফেলো, তুমি একটা জায়গায় রেজিস্ট্রেশন করতে চাও, বিকাশ দিয়ে পেমেন্ট করো, মানে তুমি ঘুরতে গিয়ে বিপদে পড়ছো, তোমার পকেটে টাকা নাই, যে কাউকে নক দাও বিকাশে পেমেন্ট পাঠাই দিবে। দিস ইজ পাওয়ার। এই যে হিরো ব্র্যান্ড এইভাবে করে মানুষকে এম্পাওয়ার করে। সো এটা অনেস্ট থাকে, ক্যান্ডিড থাকে, অ্যান্ড এটা মানে এমনভাবে মানুষকে ডিটারমিনেশন দেয় যে এই ব্র্যান্ডটা মনে হয় যে পাওয়ার, এই ব্র্যান্ডটা আমাকে একটা হিরোইক ফিল দিতেছে। সো এই ব্র্যান্ডটা বলে যে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, তোমার যদি একটা উইল থাকে তাহলে তুমি ওয়েটা খুঁজে পাবা, আমি তোমার পাশে আছি। যেমন ফেডেক্স এটা বলতেছে, এডিডাস এই পার্সোনালিটির ব্র্যান্ড, নাইকি এই পার্সোনাল, বাংলাদেশে বিকাশ এই পার্সোনালিটির ব্র্যান্ড। তারপরে আছে আর্কিটাইপের মধ্যে দ্য লাভার। লাভার মানে কি একটু রোমান্টিক টাইপের ফিল, একটু ইন্টিমেট অ্যান্ড একটু হচ্ছে সুদিং, একটু লাভার মানে এই টাইপের যে ব্র্যান্ডগুলো, সেন্সুয়াল, ইম্প্যাথেটিক অ্যান্ড সুদিং। অ্যান্ড এই ব্র্যান্ডগুলো বাংলাদেশে এরকম ব্র্যান্ড হিসেবে আমরা সেন্সেশনকে এক্সাম্পল হিসেবে এনেছি। ওরা দেখবেন যে খুবই এরকম লাভার, রোমান্টিক টাইপের জিনিসপত্র দিয়ে কন্টিনিউ কিন্তু কমিউনিকেশন করে। এখন আমরা ব্র্যান্ড যেটাই হোক, আমাদের কিন্তু কমিউনিকেশনগুলো খেয়াল করলে আমরা দেখবো যে ব্র্যান্ডের একটা আর্কিটাইপ আছে, একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা ফলো করলে যারা করে তারা কিন্তু লং রানে ব্র্যান্ড হয়। এখন ধরেন এই যে সেন্সেশন একটা প্যাটার্নে কমিউনিকেশনটা করে, কালকে যদি তারা হিরো ব্র্যান্ডের বিকাশের মতো কমিউনিকেশন করে তাহলে কিন্তু কাস্টমারের মাইন্ডে ধাক্কা খাবে, তখন কিন্তু আর ব্র্যান্ড হবে না। মানে কনসিস্টেন্টলি একটা আর্কিওটাইপ, আপনার একটা পার্সোনালিটি ব্যক্তির যেমন আছে, ঠিক ব্র্যান্ডের একটা পার্সোনালিটি আছে। ব্র্যান্ড হুট করে একটা জায়গাতে চেঞ্জ হইতে পারে না। তারপর ইন্টারন্যাশনালি ভিক্টোরিয়া সিক্রেট বলেন, শ্যানেল বলেন, তারা এরকম লাভার পার্সোনালিটির ব্র্যান্ড। আজকে লাক্সের কথা যদি বলেন, একটুখানি লাক্স, এই যে দেখবেন একটু রোমান্টিক হইতে বলতেছে, সেলিব্রিটিরা সেজে কেজে আসতেছে, দিস ইজ কল লাভার ব্র্যান্ড, ইন্টিমেট ব্র্যান্ড। অ্যান্ড দ্য জেস্টার, এই জেস্টার ব্র্যান্ড কি একটু ফানি, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে দেখবেন না ফানি ক্যারেক্টারে একজন দুইজন থাকে, ও আসা মানে একটা অন্যরকম মজা, মানে সারাক্ষণ মাস্তির মধ্যে থাকে, খুব মজার মজার জোকস বলতে থাকে, মজার ঘটনা, মানে ও সাধারণ একটা ঘটনা আপনার কাছে বর্ণনা করবে, এত মজা করে দেখবেন হাসতে হাসতে নাই, মানে ও আসা মানে একটা পরিবেশটা মানে অন্যরকম ভালোবাসা ইয়ে হয়তো, ফান লাভিং প্লেফুল অপটিমিস্টিক টাইপের ব্র্যান্ড হচ্ছে এরকম জেস্টার।
এই আরকিও টাইপের, এবং এই আরকিও টাইপের আমাদের একটা ব্র্যান্ড আছে যেটা হচ্ছে নবশক্তি। এবং আপনি নবশক্তির পেজে গেলে দেখবেন যে আমরা এরকম খুব উইয়ার্ড ফানি, মানে যত কমিউনিকেশন করতেছি সবগুলা কমিউনিকেশন একটু মজা দেওয়ার জন্য এক্সট্রা। এই যে এখানে যেমন বলছি আমরা নবশক্তি খাওয়ার আগে হচ্ছে মরিচের এই অবস্থা, আর খাওয়ার পরে, তার মানে এটা ডাবল মিনিং আছে এখানে। তার মানে একটু মজা আছে ব্যাপারটার মধ্যে, উইয়ার্ড খারাপ কোনো কিছু নাই, বাট জিনিসটার মধ্যে একটা মজা আছে। আপনি এরকম দেখবেন যে আমাদের রেগুলার বিভিন্ন ধরনের, এই যে আমরা যেমন ধরেন 10 মিনিট স্কুলে যখন মঞ্জিরিন অ্যান্ড আয়মান সাদিক বিয়ে করলো, তাদেরকে আমরা মজা করে দিয়েছি যে দাম্পত্য রোমান মাত্র 10 মিনিটে শেষ না হোক, দিয়ে 10 মিনিট স্কুল লোগোটা করে আমরা একটা কন্টেন্ট, এবং হিউজ ভাইরাল হয়েছে, এটা প্রচুর চলে গেছে। সো আমাদের এরকম মজার মজার কমিউনিকেশন আমরা আমাদের ইয়ে থেকে করি, এবং ইন্টারন্যাশনালি এটার এরকম অনেক ব্র্যান্ড আছে। M&M এর কমিউনিকেশন দেখবেন, ওল্ড স্পাইসের কমিউনিকেশন খুবই ইন্টারেস্টিং লাগবে। ডলার শেপ ক্লাব দেখবেন যে কি মজা মজা করে কন্টেন্ট দিয়ে ওরা মূলত মার্কেটে, ও প্রথম যে একটা লঞ্চ করছে, শুধু একটা ভিডিওটা ইউটিউবে সার্চ দিলে পাবেন কত মজা করে জিনিসটাকে প্রেজেন্ট করছে। এই যে ডলার শেপ ক্লাব দেখেন, ওই সময় কিন্তু জিলেট পৃথিবীতে খুবই বিখ্যাত ব্র্যান্ড, খুবই স্ট্রং জায়গায় আছে। তো ওরা কি মার্কেটে এসে জিলেটের মতো স্টাইলে গেছে? না, জিলেট একটু একটু ভারী টাইপের, ওই জায়গায় ডলার শেপ ক্লাব মজা টজা দিয়ে ওরা সাবস্ক্রিপশন বেস প্যাকেজ মার্কেটে নামাইছে, যে আপনি $1-2 মাসে দিবেন, আপনার কাছে এই জিনিসপত্রগুলো চলে যাবে। এবং ওরা কিন্তু $1 বিলিয়ন পরবর্তীতে বিক্রিও হয়েছে। তার মানে দেখেন নিজের পজিশনটা ওরা এই জেস্টার আরকিও টাইপ মেনটেন করে ওয়ার্ল্ডের একটা বিগ ব্র্যান্ড দাঁড় করাইছে। সো এখানে রেলিভেন্ট আমরা যে ব্র্যান্ডগুলোর নাম দিয়েছি, আপনারা এই ব্র্যান্ডগুলোর পেজে বা এই ব্র্যান্ডগুলো ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় সার্চ করলে ওদের কমিউনিকেশনগুলো দেখবেন যে সব সময় ওরা একটা আরকিও টাইপ মেনটেন করে কমিউনিকেশন করে। আজকে দেখেন ন্যাচারাল নবশক্তি থেকে আমরা যে কমিউনিকেশনটা করি, ওইটা কিন্তু ন্যাচারালসে দেওয়ার মতো না। কেন দেওয়ার মতো না? কারণ ন্যাচারালস হচ্ছে আবার কেয়ার গিভার টাইপের আরকিও টাইপের, এক আরকিও টাইপের কমিউনিকেশন। আমরা যখন নিজেরা এসএমই উদ্যোক্তাদের ব্র্যান্ড দেখি, তখন কোনো একদিন সে ফানি জেস্টার, কোনো একদিন সে কেয়ার গিভার হয়ে যায়, কোনো একদিন সে সেইজ হয়ে যায়, কোনো একদিন সে লাভার হয়ে যায়। একটা মানুষ কোনো একদিন ফানি আপনার কাছে এসে, পরের দিন সে যদি খুব গুরু গম্ভীর্য করে আপনার কাছে আসে, আপনার কেমন লাগবে? এই কি হয়েছে আজকে? আবার পরের দিন সে খুব জ্ঞানী হয়ে গেল, এই পড়াশোনা করবা ঠিক মতো থাক, মানে খুব জ্ঞানী টাইপের আচরণ করতেছে, মানে আবার তারপরের দিনে সে রোমান্টিক টাইপের আচরণ করতেছে। তো তখন কি হবে? ওই মানুষটা আপনার কাছে কি মানে একটা বেটার ফিল হিসেবে আসবে? তাকে আপনি বিশ্বাস করবেন? তাকে আপনি যে কোনো কাজে দায়িত্ব দিবেন না, কারণ ও আপনি জানবেন যে ওর মেন্টালিটি ঠিক নেই, ওর কখন মুড সুইং হয় আমরা জানি না। তো এরকম মানুষের মুড সুইং এর মতো আমাদের কমিউনিকেশন প্যাটার্নটা, ব্র্যান্ডের আরকিও টাইপটা যদি সেট করা না থাকে, তখন আমরা এক এক টোনে এক এক সময় এক এক পার্সোনালিটিতে কথা বলি, মানুষ তখন ধরে ফেলে যে এদের কথাবার্তা ঠিক নেই। তারপর দেখেন এভরি ম্যান, এটা কি? ইউ আর জাস্ট লাইক মি অ্যান্ড আই এম জাস্ট লাইক ইউ। এই এভরি ম্যান মেন্টালিটি হচ্ছে যে আমার ব্র্যান্ডটা সবার জন্য। এখানে দেখেন অল টাইমের যে প্রোডাক্টগুলো আপনি খেয়াল করে দেখেন, অল টাইমের প্রোডাক্ট বাচ্চারাও খাইতেছে, কর্পোরেট চাকরিজীবী হঠাৎ করে ক্ষুধা লাগছে নিচে দোকানে গিয়ে একটা হানিকম কিনে খাচ্ছে, আবার দেখা গেলো বন্ধুরা মিলে খাইতেছে। তার মানে সবার জন্য ব্র্যান্ড। এবং আইকিয়ার কমিউনিকেশনগুলো দেখবেন যে ও একদম সব রেঞ্জের মানুষের জন্য ফার্নিচারের ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড। তার মানে এটা একটু ফ্রেন্ডলি, এটা একটু হাম্বল, এটা একটু অথেন্টিক টাইপের ফ্লেভারের ব্র্যান্ড। তার মানে এটা সবার জন্য বিলং করছে। বাংলাদেশে যেমন ধরেন অল টাইমের বাইরে আপনি গ্রামীণ ফোনকে চিন্তা করতে পারেন, অ্যাপেক্সকে চিন্তা করতে পারেন, বাটাকে চিন্তা করতে পারেন। তারা হচ্ছে একটু এভরিম্যান টাইপের ব্র্যান্ড, যে সবার জন্য করে আমরা রেডি করে রাখছি জিনিস। যেমন গ্রামীণ ফোনে দেখেন মূল ব্র্যান্ডের বাইরে আবার স্কিটো সিম আছে। তার মানে স্কিটোটাকে ওরা পজিশন করছে কাদের জন্য? এটা স্পেশালি করছে ইউথদের জন্য, ফোকাস অন ইউথ। তো এইভাবে এভরিম্যান ব্র্যান্ডগুলো সবার জন্য কাজ করে। আজকে প্রাণ বাংলাদেশে ধরেন, প্রাণ ব্র্যান্ডটা একটা এভরিম্যান ব্র্যান্ড, মানে ও সবার জন্য সব ধরনের প্রোডাক্ট কন্টিনিউয়াস ও বানিয়ে থাকে। দেখেন কেয়ার গিভার ব্র্যান্ড, কেয়ার গিভার মানে কি? একটু মানুষকে যত্ন করে, একটু টেক কেয়ার করে, অ্যান্ড লাভ ইউ নেইবার অ্যাজ ইউর সেলফ। সে কাস্টমারকে একদম নিজের মতো করে কেয়ারিং, ওয়ার্ম, সে হচ্ছে মানে যত্নটা। যেমন ইউনিসেফ, WWF, টমস, এই ব্র্যান্ডগুলো। এবং আমরা ন্যাচারালস নিয়ে যে কাজ করছি, ন্যাচারালস কোন আরকিও টাইপের ব্র্যান্ড? ন্যাচারাল হচ্ছে কেয়ার গিভার আরকিও টাইপের ব্র্যান্ড। এজন্য ওই যে সযত্নের কথা বলি আমরা, এই যে বেড়ে উঠে করা প্রকৃতির সাথে, দেখেন পাতার মধ্যে ঘুমিয়ে, তার মানে এই যে এইভাবে দেখানো কি হচ্ছে মানুষের মধ্যে একটা কেয়ার গিভিং ফিল। এইখানে কিন্তু আমরা নবশক্তিটা কিন্তু ন্যাচারালসেরই একটা প্রোডাক্ট, কিন্তু খেয়াল করে দেখেন আমরা পজিশনিংয়ের কারণে, আরকি টাইপের কারণে আমরা কিন্তু নবশক্তির কোনো পোস্ট যদি ন্যাচারালসে দিই, এটা কিন্তু ধাক্কা খাবে অডিয়েন্স, কারণ ওইটা আবার ওইখানে আলাদা। এখন এই যে পোস্টটা আমরা এইখানে বানিয়েছি, এইটা যদি নবশক্তির পেজে দিই, ওই অডিয়েন্স আবার ধাক্কা খাবে, কারণ ওইটার আরকি টাইপটা আলাদা, ওইটার পার্সোনালিটিটা আলাদা।
আই হোপ জিনিসগুলো এখন আপনারা বুঝে যাচ্ছেন যে ডিফারেন্সটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা কিন্তু একদম ব্র্যান্ডের কোর জায়গাগুলো ধরে কাজ করতেছি, যেগুলোতে আপনি খুব সহজেই একটা ব্র্যান্ড থেকে আরেকটা ব্র্যান্ডকে এখন এই সিস্টেমে আলাদা করে ফেলতে পারবেন। এবং নিজে যখন ডিজাইন করবেন তখন আগে চিন্তা করবেন, সেই গ্রাফিক ডিজাইনের কাছে গিয়ে আর ডিজাইন বানাবেন না, আগে চিন্তা করবেন আমার ব্র্যান্ডটা কি। তখন আপনি ব্রিফ করবেন যে আমি এই টাইপের ব্র্যান্ড বানাইতে চাই, তখন ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ডের সব কালার কুলার ওইটার উপরে বেস করে ওইটার মতো করে জিনিসটা বানাবে। দ্যাটস দ্য প্রসেস। এখন আমরা যাই বলি যে ভাই আমি এমুক ব্যবসা করতে চাই, আমার প্রোডাক্ট হলো এই, একটা লোগো বানায় দেন, তো হবে না। কারণ আপনার তাহলে ব্র্যান্ডের আর্কিটাইপ কি, আপনার ব্র্যান্ডের ফিলোসফি কি, আপনার ব্র্যান্ডের পজিশনিং কি, আপনার ব্র্যান্ডের পারপাস কি, আপনার টিজি কারা, এই উত্তরগুলো আপনি আগে সুন্দর করে লিখবেন যে ভাই এই হচ্ছে হোল প্ল্যান। দেন আপনি এটার সাথে রেলিভেন্ট করে আমাকে একটা লোগো এবং একটা কালার সাইকোলজি বা একটা আইডেন্টিটি প্ল্যান করে দেন। তারপরে দেখেন দ্য রুলার। এই রুলার কারা? এই রুলার হচ্ছে একটু কমান্ডিং, একটু রাফটাক, একটু রিফাইন্ড, একটু আর্টিকুল। বলতে এটা ওনারা বাজার কিনেন ওই কাঁচামরিচ টমেটো ধন্যবাদ কিনাম দা নাকি ইনসালা বান্ধি দিত আলো করতে আমাদের মরিচ করে যাওয়ার মরিচের মানুষ আমি গিয়ে ওনারা বাজার কিনেন মরিচ ধন্যবাদ টমেটো কিন্তু বাজার আনলো হবে না কিন্তু আনা বলে ভালো করতে কি দিয়ে করবেন ওনারা আর রসুন আনা রসুন রসুনও নাই লাতিয়েলা এই মাছটা সুইম ফাঁকাই বলে টমেটো ধন্যবাদ নিলাম চাই আর যে ফাঁক গিয়ে দিবে রইলাম একটু ভাবসাবালা। এবং এদের এদের মেইন ইয়াটা কি, রুলার হচ্ছে তারা, এদেরকে বলে যে যেমন হিরোতে কি বলছে যে তুমি তোমার বিকাশ কেউ ঠেকাতে পারবে না, তুমি আগায় যাও, মানে হিরো হয়ে ওঠো। আর রুলাররা হচ্ছে তারা অলরেডি সাকসেস, অলরেডি লাইফের একটা সুপার অ্যাচিভমেন্ট আছে, তাদেরকে আর ইন্সপায়ার করার কিছু নাই। দেখেন এই ব্র্যান্ডের মেন্টালি স্টাইলটা এরকম। এবং এগুলো রুলার কি ওয়ার্ল্ডের টপ লেভেলের লাক্সারি ব্র্যান্ডগুলো, যেমন লুই ভুইতোর কথা বলেন আপনি, মার্সিডিজ বেঞ্জ বলেন, রোলেক্স বলেন, তারপরে হার্লে ডেভিডসন বলেন, এই ব্র্যান্ডগুলো একটু রুলার টাইপের। তার মানে তুমি রাফ টাফ, এদের কথাবার্তা কমান্ডিং টাইপের, এরা ওই বাকিদের মতো ওই রোমান্টিক ভাবে বলে না, একটু হাসি মুখে। দেখেন এইখানে মানুষজনে যে বিজ্ঞাপনগুলো দেয় একটু রাফ, মানে তারা অলরেডি লাইফের একটা চূড়ান্ত লেভেলে সফলে আছে। তো তুমি অলরেডি সফল, তুমি এখন এই সফলতাটাকে এনজয় করো এবং এটার জন্য আমাদের প্রোডাক্টগুলো দিয়ে তোমার ভাবটা আর একটু বাড়ো, আর একটু ভারী হও, আর একটু দামি হও, মানে জিনিসটা এরকম। তো তুমি অলরেডি রুলার স্টাইলে আসো, মানে তারা একটু মানে ডোন্ট কেয়ার টাইপের মানুষজন, মানে তারা সাকসেসের চূড়ান্ত লেভেলে চলে গেছে। কারণ রোলেক্সের একটা ঘড়ি কিন্তু খেয়াল করে দেখেন একটা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, অল্প ইনকামের মানুষ পড়বে না, একটা সাকসেসফুল মানুষ পড়বে। তাহলে সাকসেসফুল মানুষের পার্সোনালিটি অনুযায়ী এই ব্র্যান্ডগুলো তাদের পার্সোনালিটিটা তৈরি করেছে। এখন আমাদের ক্লাসে অনেকেই বলেছেন যে আমরা এরকম লাক্সারি ব্র্যান্ড বানাইতে চাই, প্রিমিয়াম ব্র্যান্ড বানাইতে চাই। তাহলে কি আপনার এই আর্কিটাইপ ধরে আপনাকে কমিউনিকেশন প্ল্যান করতে হবে। আপনাকে দেখতে হবে এই আর্কিটাইপের ব্র্যান্ডগুলো কিভাবে কমিউনিকেশন করে, কিভাবে কথা বলে, কোন ধরনের মডেলিং দেখায়। এরা নর্মাল বিজ্ঞাপনের মতো নেচে গিয়ে কোনো বিজ্ঞাপন দেখায় না। নর্মালি দেখবেন যে এদের বিজ্ঞাপনগুলো সাদা কালো হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, সিম্পল হয় খুবই, মানে সামান্য একটা মডেল একটু ভাব নিয়ে দাঁড়ায় আছে, দ্যাটস ইট। বা মোটরসাইকেলটা বিভিন্ন ওয়েতে হার্লি ডেভিডসন দেখাচ্ছে, দ্যাটস ইট। এই সিম্পলিসিটিটাই তাদের, তারা ওই জাক জমক নাচো এরকম না। দিস ইজ কল রুলার। সো একটু কন্ট্রোল টাইপ, মানে একটু কন্ট্রোলার টাইপের মেন্টালিটি, পার্সোনালিটি এই ব্র্যান্ডগুলোর। অ্যান্ড দ্য ক্রিয়েটর, ক্রিয়েটর মানে কি ইনোভেশন, সে সবসময় নতুন নতুন নিয়ে কাজ করে, একটু ইন্সপায়ারেশনাল, একটু ডেয়ারিং, একটু প্রভোকেটিভ, নতুন জিনিসকে ট্রাই করে। এবং দেখেন আজকে অ্যাপেলের কথা যদি বলেন এই জায়গায় খুবই পারফেক্ট ক্রিয়েটর টাইপের ব্র্যান্ড। কেন? ইফ ইট ক্যান বি ইমাজিনড ইট ক্যান বি ক্রিয়েটেড। তার মানে তারা ইমাজিনেশনকে বিলিভ করে যে তুমি যদি এটা ইমাজিন করতে পারো তুমি এটা ক্রিয়েট করতে পারবা। তার মানে কি করে, তারা তাদের ইমাজিনেশন দিয়ে এমন এমন সব নতুন জিনিস, স্লিক ডিজাইন, মানে সব সময় দেখবেন যে অ্যাপেল নতুন নতুন জিনিস, হুট করে অ্যাপেল দেখবেন যে কি করলো, ধরেন ওই ক্যামেরা সবাই একটা করে ইউজ করতো, 3টা ক্যামেরা নিয়ে আসলো, এই কোনা এমনি ত্রিকোণা করে ক্যামেরা। এখন সারা পৃথিবীর ফোনগুলো ক্যামেরা বেশি দিলেও একটা নিচে আরেকটা, ওরা ত্রিকোণা করে দিল। এই যে নতুনত্ব, ইনোভেশন একটা নিয়ে আসলো। ও যখন মার্কেটে আসলো অ্যাপল প্রথম কি বললো যে থিঙ্ক ডিফারেন্ট, তোমাকে অন্য সবার মতো ভাবার দরকার না। আইবিএম যেখানে বলতেছে ঠিক আইবিএম, আরও বলতেছে তুমি থিঙ্ক ডিফারেন্ট, এবং সারা পৃথিবীর ফিলোসফারদেরকে সে দেখানো শুরু করলো।
সো অ্যাপেল, অ্যাডোবি এদের যে কমিউনিকেশনগুলো আপনি দেখবেন যে একটু ক্রিয়েটর টাইপ, ইনোভেশনগুলো দেখায়, ওদের বিজ্ঞাপনের মধ্যেই ইনোভেশনের ব্যাপারটা আছে। আমরা এখানে ধরেন অ্যাপেলের নতুন যে ফোনটা লঞ্চ হইলো ওই ভিডিওটা একটু দেখি। আই হোপ এটা আমরা দেখেছেন, দেখেন এখানে টাইটেনিয়াম বলছে। টাইটেনিয়াম দেখেন, ফ্রম দ্য এজ অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে পৃথিবীর সেই ওই সময়ের যেই শুরু থেকে কি ধরনের একটা ইনোভেটিভ অ্যাড দেখায় ফেললো না, কোনো মডেল নাই, কিচ্ছু নাই, টাইটেনিয়াম আইফোন 15 প্রো। দেখেন, দিস ইজ ইনোভেশন, দিস ইজ ক্রিয়েটর ব্র্যান্ড। মানে তারা একটু ক্রিয়েশন, ইনোভেশন, একটু ডিফারেন্ট ওয়েতে, থিঙ্ক ডিফারেন্ট, সব সময় একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসগুলোকে প্রেজেন্ট করতে, দেখাতে পছন্দ করে। দেন আমরা আরেকটা ব্র্যান্ড আর্কিওটাইপ, সেটা হচ্ছে দ্য ইনোসেন্ট। তার মানে কি একটু সফট, একটু সেফটি, একটু অপটিমিস্ট, একটু পিওর, একটু অনেস্ট, একটু হাম্বল, একটু মানে সিম্পল, এই টাইপের যে আর্কিটাইপ, মানে খুব ঠান্ডা, তাকে একটা গালি দিলেও সে বলবো আচ্ছা ভাই ঠিক আছে, গালি দেওয়া ভালো না। এই যে এই পার্সোনালিটি অনেক মানুষ আছে না, ঠিক এই পার্সোনালিটিরও ব্র্যান্ড আছে। লাইফ ইজ সিম্পল অ্যান্ড সিম্পলিসিটি ইজ দ্য এলিগেন্ট, দিস ইজ ইনোসেন্ট। অ্যান্ড এই পার্সোনালিটির একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে ডাভ। এবং বাংলাদেশে এই পার্সোনালিটির একটা ব্র্যান্ড আছে, সরকারি ব্র্যান্ড যদিও, টেলিটক। তাদের কমিউনিকেশন দেখবেন একটু সফট, একটু সিম্পল। এই যে বিশ্ব সাক্ষরতা দিবসে দেখেন কত সুন্দর ঘাসের মধ্যে দুইটা পাহাড়ি বাচ্চা কথা বলতেছে, মানে এই সাক্ষরতা, মানে সিম্পল করে নিজেদেরকে প্রকাশ করছি, ইনোসেন্ট টাইপের ব্র্যান্ড। সো ডাবও কি চায়? ইনোসেন্ট। ডাবে ওই বলে না যে তুমি উঠতে হবে, তুমি মেয়ে, তুমি পাখা মেলে ওড়ো, তুমি ডানা মেলে ঘুরে দাঁড়াও, তুমি এরকম হইতে হবে, তোমাকে ফর্সাই হইতে হবে, এগুলো কিন্তু ডাফ কখনো বলে না, কারণ ও সিম্পল। ও বলে যে তুমি সিম্পল থাকো। দেখবেন সাদা জামা কাপড় পরেই অ্যাড দিচ্ছে, আনকরা আননোন মডেলকে দিয়েও বিজ্ঞাপন বানাচ্ছে। তার মানে কি? দিস ইজ ইনোসেন্ট ব্র্যান্ড। এবং এই ব্র্যান্ডের সমস্ত কনভিগেশন একটু কাম, একটু কোয়েট, একটু ঠান্ডা, একটু মানে তাদের সিম্পলিসিটিটাই তাদের আলটিমেট এলিগেন্সি। ডাফ কিন্তু একটা মোটামুটি প্রিমিয়াম ব্র্যান্ড, বাট ও ইনোসেন্ট ক্যাটাগরি দিয়ে, ইনোসেন্ট আর্কিটাইপ ধরে ও মূলত কমিউনিকেশনটা করে। দেন দ্য সেইজ। সেইজ মানে আমরা জানি ঋষি, মুনি বা খুব জ্ঞানী কিছু একটা বোঝায়। দ্য ট্রুথ উইল সেট ইউ ফ্রি, মানে যারা মূলত জ্ঞান বিস্তারে যে সকল ব্র্যান্ডগুলো কাজ করে, যেই ব্র্যান্ডগুলোর কাছে গেলে মনে হয় আমি একটা জ্ঞানের ভান্ডার পাচ্ছি, যেমন গুগল, যেমন বিবিসি, যেমন অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি, একটু নলেজেবল, একটু মানে গাইডিং টাইপ যেই ব্র্যান্ডগুলো, এইগুলাকে বলা হয় সেইজ ব্র্যান্ড। তার মানে আপনি যখনই এরকম টাইপের কোনো এডুকেশন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তখন চাইলে আপনি একটা সেইজ মেন্টালিটির। এরা দেখেন অন্যান্য পার্সোনালিটির মতো না, এরা একটু পড়াশোনামুখী। এই যে দেখেন আমরা বাংলাদেশের ধরেন বিশ্ব সাহিত্য কেন্দ্র, এই বিশ্ব সাহিত্য কেন্দ্র নামটা শুনলে কিন্তু আপনার মাথায় আসবে না যে ফানি একটা ক্যারেক্টার, আপনার মাথায় আসবে না যে এটা একটা লাভার, এটা একটা রোমান্টিক টাইপ, ইনোসেন্ট টাইপ। কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র শোনার সাথে সাথে আপনার মাথায় আসবে না একটু জ্ঞানগর্ভ কিছু, একটু জ্ঞানীদের ব্যাপার স্যাপার। এই যে আলোর স্কুল খুলতেছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, সাংস্কৃতিক প্রোগ্রাম, বিভিন্ন ধরনের উৎসব আয়োজন করে, প্রতিযোগিতার আয়োজন করে। তার মানে ওরা এই জ্ঞানের জায়গাটাকে ফোকাস করে। ওর পার্সোনালিটি হচ্ছে আমি একটু দ্য সেইজ টাইপের। এডুকেশন ইজ দ্য পাথ টু উইজডম। তারা ফিল করে যে এডুকেশনটাই উইজডমের রাস্তা, অ্যান্ড উইজডম ইজ ওয়েন দ্য অ্যান্সার ইজ লাই। মানে তারা নতুন কিছু খোঁজার চেষ্টা করে, তারা আরও ডিপে যাওয়ার চেষ্টা করে, অ্যান্ড আরও এক্সপ্লোর করার সুযোগ দেয়, আরও অ্যাক্সেসিবিলিটি দেয় আমাদেরকে। সো দিস ইজ সেইজ ব্র্যান্ড। সো আই হোপ মোটামুটি আমরা ব্যাপারগুলো ক্লিয়ার। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা, ওরা 12 জন, এই 12 জনের লাস্ট যেই 12 নম্বর ব্যক্তি পার্সোনালিটি বা আর্কিটাইপ, সেটা হচ্ছে দ্য এক্সপ্লোরার। এই এক্সপ্লোরার মেন্টালিটি মানে কি? দ্য ফ্রিডম। তুমি হারায় যাও, তুমি অন্য জগতে চলে যাও। যেমন ধরেন কিটক্যাট যখন বলতেছে যে টেক এ ব্রেক, এটা কি? ব্রেক নিতে বলতেছে। আর অ্যাট এ টাইম 5 স্টার বলতেছে তুমি হারায় যাও, তুমি এক্সপ্লোর করো, বন্ধুদের নিয়ে ঘুরতে চলে যাও, এক্সাইটিং, ফেয়ারলেস, একটু ডেয়ারিং। যেমন ধরেন বাংলাদেশের কমিউনিকেশন হয় যে দেখেন মাউন্টেন ডিউ। মাউন্টেন ডিউ কোন টাইপের ব্র্যান্ড? এক্সপ্লোরার টাইপের ব্র্যান্ড। যে তুমি পাহাড়ে ওঠো, তুমি জঙ্গলে চলে যাও, ভয়কে জয় করো, মানে ভয়ের পরেই জয় আসে, ডরের পরেই জয় আসে। তার মানে কি? এক্সপ্লোরার পার্সোনালিটি। ও একটু রাফ, মানে ওর এনার্জেটিক এরকম দেখায়। তারপরে আরও যদি চিন্তা করেন জুই, জুই এই টাইপের যে এক চুলো সার নয়,
তুমি আগায় যাও, কোনো থেমে থাকার নয়। তুমি অনেক, যেমন ডাব এটা কিন্তু বলতেছে না, দেখেন ও কিন্তু ইনোসেন্ট। আবার জুই বলতেছে সার নয়, তুমি কোথাও থেমে যাবা না। এই যে দেখেন ওরা যে পোস্ট দিয়েছে যে কেটু চূড়ায় প্রথম বাংলাদেশি ওয়াসফিয়া নার্জিন, এশিয়ার শীর্ষ 100 বিজ্ঞানীর তালিকায় 3 বাংলাদেশি নারী। তার মানে ওরা নারীদেরকে এক্সপ্লোর করতে বলতেছে যে ঘরের মধ্যে বন্দি থেকে না, তুমি পাহাড়ে উঠে যাও, তুমি এরকম বিজ্ঞানী হয়ে ওঠো। দেশি উদ্যোক্তাদের মানে 60% নারী, এইগুলোকে তারা ফোকাসে আনার চেষ্টা করছে। শিল্প খাতে 44% নারী। তার মানে এক চুলো ছাড় নয় তোমার অ্যাচিভমেন্টের জন্য, তোমার এক্সপ্লোর করার জন্য। সো আই হোপ মোটামুটি আমরা 12টা আর্কিটাইপ ক্লিয়ার। আমি আমার জায়গা থেকে চেষ্টা করলাম, এটা অনেক বড় আলোচনা, বাট আই হোপ আমরা পার্সোনালিটিটা ধরে ফেলেছি। এবং এটা নিয়ে আরেকটু ইনডেপথ জানলে আপনি গুগলে ঘাটাঘাটি করলে এগুলো নিয়ে প্রচুর আর্টিকেল পাবেন, অনেক স্মার্টলি জিনিসটা বুঝতে পারবেন। এবং এখন আপনার কাজ কি, যে আপনি কোন পার্সোনালিটির করতে চান আপনার ব্র্যান্ডটাকে। আপনার ব্র্যান্ড কি রোমান্টিক টাইপ লাভার হবে, আপনার ব্র্যান্ড কি খুব ফানি হবে। আজকে দেখেন ব্র্যান্ডের অডিয়েন্স কিন্তু ইম্পর্টেন্ট এখানে। যখন এটা করতে যাবেন আমাদেরকে ওই যে কাস্টমার টার্গেটিংটা, টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিংটা ইম্পর্টেন্ট, যে আমার কাস্টমারকে। আজকে একটা চুইংগামের ব্র্যান্ড যখন বলে মামা জোস, এই মামা জোস চুইংগামের বলতে পারবে, কিন্তু এটা যদি আপনি একটা ফিনান্সিয়াল প্রোডাক্ট আইডিএলসি বলে এরকম একটা কমিউনিকেশন করে, তখন কিন্তু আপনি আইডিএলসির অডিয়েন্স এটা রিসিভ করবে না। সো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো আপনার অডিয়েন্সটা কারা, তার পার্সোনালিটি অনুযায়ী আপনার ব্র্যান্ডের পার্সোনালিটি হবে। আপনার ব্যক্তি কেমন, আপনি মানে আপনি কি ইনোসেন্ট না আপনি রাফ টাফ না আপনি কোন ধরনের এক্সপ্লোরার। আমরা অনেক সময় মনে করি কি যে আমার কোম্পানি আর আমি একই, আমার যা যা মন চায় আমি সব আমার কোম্পানি দিয়ে করবো, যেভাবে আমাদের দেশের বাবা মায়েরা চিন্তা করে যে আমি ইংলিশ মিডিয়ামে পড়তে পারি না, আমার বাচ্চারে যেমনি হোক ইংলিশ মিডিয়ামে দেবো। আমি এটা করতে পারি না, লাইফে ডাক্তার হইতে পারি না, ওরে আমি ডাক্তার বানাবোই। মানে বাবা মায়ের স্বপ্ন সব আমরা সন্তানদের দিয়ে বাস্তবায়ন করতে চাই। একইভাবে আমি ব্র্যান্ডের ফাউন্ডারদেরকে দেখি, তারা চায় তার ব্যক্তির সে যেরকম তার যে পছন্দ সেগুলো সে তার ব্র্যান্ডের মধ্যে সবকিছু আনতে চায়। না আমার এই রং পছন্দ, ভাই আপনি এটা কি কটকটা রং দিচ্ছেন, এটা আমার ভালো লাগে না, আপনি এটা দেন। এটা তো হবে না। এটা নির্ভর করবে কি ব্র্যান্ডের আর কিউ টাইপ, ব্র্যান্ডের যেই যে আমরা এতক্ষণ ব্যাপী যা যা কিছু আলোচনা করলাম, ব্র্যান্ডের টার্গেট গ্রুপ, তাদের সাথে অ্যালাইন করে আপনার কালারটা নির্ধারণ হবে। তাদের সাথে অ্যালাইন করে আপনি কোন পার্সোনালিটি ডাজন্ট ম্যাটার, আপনি এই প্রোডাক্টটা যাদের কাছে বিক্রি করবেন, এটা টার্গেট গ্রুপ যারা, তারা কোন পার্সোনালিটির মানুষ, তারা কোন পার্সোনালিটিকে পছন্দ করবে, সেই পার্সোনালিটি অনুযায়ী আপনি আপনার ব্র্যান্ড বানাবেন। এখন যদি প্রোডাক্ট হিসেবে আপনার কাছে প্রোডাক্ট যদি হিরো আলম হয়, আর তার যদি আপনি আর্কিটাইপ বানান তাহসানের মতো, তার আর্কিউটাইপ যদি আপনি আয়ুব বাচ্চুর মতো বানান, তাহলে জিনিসটা কিন্তু মিলবে না। আলটিমেটলি আর্কিউটাইপ আর প্রোডাক্ট দুই রাজ্যে চলে যাবে, মাঝখান থেকে আর বিক্রি হবে না, ব্র্যান্ড দাঁড়াবে না। সো আপনি যখন তাহসান আপনার প্রোডাক্ট, তাহলে এটার মতো করে আর্কিটেক্ট বানাবেন যে এই অডিয়েন্স কারা। আর হিরো আলম যখন প্রোডাক্ট, তাদের মতো করে এটার আর্কিটেক্ট ডিজাইন করবে, একটু জোকার টাইপ হবে, ওইটা হয়তো একটু জেস্টার টাইপ হবে। আর তাহসানেরটা গেলে হয়তো একটু এক্সপ্লোরার হইতে পারে অথবা হিরো হইতে পারে, এই টাইপ। এই যে ডিফারেন্সটা, এটা আমরা মনে করি যে একটা মানুষের সাথে মিলিয়ে চিন্তা করবেন যে আমার ব্র্যান্ডটা এই মানুষটার মতো, তাহলে দেখবেন যে জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। আই হোপ ক্লিয়ার। এটা আমাদেরকে ব্র্যান্ড ডেভেলপ করতে অনেক হেল্প করবে। অ্যান্ড ব্র্যান্ড পজিশনিং নিয়ে আমরা পার্সোনালিটি নিয়ে কথা বললাম। এবার আমরা একটু ব্র্যান্ড পারপাসে যাই। নাম্বার 3 নাম্বার পি নিয়ে আমরা কথা বলছি। ব্র্যান্ড পারপাস মানে হচ্ছে হোয়াই ব্র্যান্ড এক্সিস্ট বিয়ন্ড মানি। আমরা ব্র্যান্ড বানাই কেন, আমরা ব্যবসায় আসি কেন? টাকা কামাইতে, এটা সত্যি, সবার জন্যই সত্যি। বাট শুধু টাকা কামাইতে আসছি এটা যদি কাস্টমারকে বুঝাই, এটা যদি কাস্টমার আমার কথাবার্তা, আমার কার্যক্রম, আমার কমিউনিকেশনে বোঝে, তাহলে কাস্টমার দ্রুতই আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এজন্য কি হবে, ব্র্যান্ডের একটা পারপাস থাকবে, একটা বিগার পারপাস থাকবে। এজন্য বারবারই আমি বলতেছি ব্র্যান্ড ইজ লাইক হিউম্যান। একটা মানুষেরও তো বিগার পারপাস থাকে, যে আমি মৃত্যুর পরে যাতে আমি জান্নাতে যেতে পারি, এটার জন্য একটা প্রস্তুতি, তারপরে আমি যাতে জীবনে এই জায়গায় পৌঁছতে পারি, এটার জন্য যেমন কাজ। একইভাবে ব্র্যান্ডের একটা বিগার পারপাস থাকে, যে আমি এইখানে পৌঁছাইতে চাই বিয়ন্ড মানি। তাহলে এই পারপাসগুলো কীরকম, কেন দরকার? কনজিউমার আর 4 to 6 times more likely to buy from trust চ্যাম্পিয়ন অ্যান্ড ডিফেন্ড কোম্পানিজ উইথ এ স্ট্রং পারপাস। যে সকল কোম্পানির স্ট্রং পারপাস আছে, ওই ধরনের কোম্পানি থেকে মানুষ কেনার ক্ষেত্রে 4 to 6 টাইম বেশি আগ্রহী থাকে।
এজন্য পারপাসফুল ব্র্যান্ড, এখন দেখবেন কথায় কথায় বলে পারপাসফুল ব্র্যান্ড, এজন্য সব ধরনের ব্র্যান্ডগুলো পারপাস ড্রিভেন ব্র্যান্ড কিন্তু ডেভেলপ করে। এজন্য দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে পাশ করে তারা দেখা গেল যে ব্রিটিশ আমেরিকান টোবাকোকে কাজ করতে চায়, কারণ তাদের পারপাসটা যদিও বিক্রি হইতেছে সিগারেট, বাট ওইখানের যে কালচার, ওইখানের যে পজিশনিং, ওইটার যে ফিলোসফি, ওইটার যে পজিশনিং, সব কিছু মিলে আইবিএর তাদের কাছে মনে হয় যেটা আমাদের জন্য বেটার। গ্রামীণ ফোনে জয়েন করতে চায়, মাল্টি ন্যাশনালে জয়েন করতে চায়, কেন? বিকজ অফ ওই লং রানের যে পারপাসটা। দেখেন পারপাসটার একটা ভালো এক্সাম্পল এই কোটটা হইতে পারে, উনি খুব চমৎকার করে বলেছেন যে পার্ট অফ হোয়াই ইউ লাভ ইউর প্যারেন্টস ইজ বিকজ দে লাভ ইউ ফার্স্ট, ব্র্যান্ডস নিড টু ডু দ্যাট। গেরি ভিকে আপনারা সবাই চিনেন, ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ইনফ্লুয়েন্সার এখনকার ওয়ার্ল্ডে। তো উনি যেটা বলার চেষ্টা করলেন যে আমরা আমাদের বাবা মা এদেরকে ভালোবাসি কেন? বিকজ অফ তারা একসময় ছোটবেলা থেকে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসার স্মৃতিগুলো আমাদের মধ্যে থাকার কারণে আমরা তাদের রিপিটে ভালোবাসতে চাই। সো একইভাবে ব্র্যান্ড যখন দেখে বা কাস্টমার যখন দেখে ওই ব্র্যান্ডগুলো মানুষের জন্য ভালোবাসা দেখাচ্ছে, পৃথিবীর জন্য ভালো দেখাচ্ছে, মানে ভালো কিছু করছে, পারপাসফুল বেটার কিছু করছে, তখন এই রিপিটে ওই ব্র্যান্ডের ওই অডিয়েন্স ওই ব্র্যান্ডগুলোকে তখন ভালোবাসা শুরু করে। দেখেন এটার একটা পারফেক্ট এক্সাম্পল দিই, একটা $1 বিলিয়ন কোম্পানি বানায় ফেলছে, ব্র্যান্ড বানায় ফেলছে, যেই ব্র্যান্ডের নাম হচ্ছে টমস। টমস হচ্ছে একটা শুজ কোম্পানি, একটা জুতার কোম্পানি। তারা একটা ক্যাম্পেইন এবং পারপাস ড্রিভেন ব্র্যান্ডে ওয়ার্ল্ডের টপ 2-তে চলে আসছে তারা। সো বাইং আ পেয়ার গিভস আ পেয়ার, তার মানে কি? তারা বলছে 1 for 1, অর্থাৎ টমস শুজ পারপাস নির্ধারণ করছে যে আপনি যদি ওদের কাছ থেকে একটা জুতা কিনেন, এক জোড়া জুতা কিনেন, তাহলে ওরা যে সকল বাচ্চা শিশুদের পায়ে জুতা নাই, খালি পায়ে ঘোরে, পৃথিবীতে এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাচ্চারা আছে যারা পায়ে জুতা পরতে পারে না, তাদের অতটুকু সামর্থ্য নাই। সো আপনি টমস শুজ থেকে এক জোড়া জুতা কিনলে আরেক জোড়া জুতা যে সকল বাচ্চার জুতা নাই তাদের কাছে পৌঁছে দিবে। এই একটা পারপাসের কারণে তারা সুপার ডুপার মানে ব্র্যান্ড হয়ে ওঠে এবং $1 বিলিয়ন কোম্পানি হয়। সো পারপাস ড্রিভেন ব্র্যান্ডের একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে ওয়ার্ল্ডে টমস শুজ। তো তাদের মূল মোটোটা কি ছিল? 1 for 1, আপনি এক পেয়ার কিনলে আরেক পেয়ার আমরা গিফট করব। এখন মানুষ যখন চিন্তা করতেছে জুতা তো আমি সব জায়গা থেকে কিনি, আচ্ছা ওদের জুতার মানও ভালো, দেখেন এখানে কিন্তু ম্যাটারটা জুতা করতেছে না, জুতা সবাই বিক্রি করে, কিন্তু ওর পারপাসটাকে মানুষের সামনে নিয়ে আসছে যে দেখো আমি জুতা বিক্রি করতেছি বিকজ অফ আমি এরকম মানুষদেরকে হেল্প করতে চাই। তাহলে মানুষ চিন্তা করলো আচ্ছা আমি তো সব জায়গা থেকে জুতা কিনি, একই তো, ওদের থেকে কিনলে যদি একটা বাচ্চা, খালি পায়ের বাচ্চা, দেখেন এই যে ইমোশনের সাথে গ্র্যাব হয়ে গেল, দেখেন কানেক্ট, এই যে যখন কানেক্টিভিটিটা তৈরি হলো তখন কিন্তু ব্র্যান্ড তৈরি হচ্ছে। এই যে এখানে আপনারা দেখছেন যে জুতা পরাই দিচ্ছে বাচ্চাদের গায়ে, এই হচ্ছে টমসের ফাউন্ডার। তো ওদের পারপাসটা কি ছিল? টমস ব্র্যান্ড পারপাস স্টেটমেন্ট ছিল উই বিলিভ ইন দ্য ফিউচার হোয়ার অল পিপল হ্যাভ দ্য চান্স টু থ্রাইভ। আমরা এমন একটা ফিউচার, এমন একটা পৃথিবীকে বিলিভ করি যে এখানে অল পিপল হ্যাভ, সব লেয়ারের মানুষের অন্তত জীবনে বড় হওয়ার, সফল হওয়ার, একটা চূড়ান্ত জায়গায় যাওয়ার সুযোগটা যাতে আমরা ক্রিয়েট করতে পারি। এখন তারা কি শুধু জুতা বিতরণ করে? না, বিভিন্ন বাচ্চাদের এডুকেশন, স্কুলে ভর্তি করানো, এরকম বিভিন্ন ধরনের কার্যক্রম করে, এবং তারা তাদের যে ইনকাম হয় টোটাল আর্নিং এর 1/3 প্রফিটের, ওইটা তো জুতা বিক্রি করে এক জোড়ার বিক্রির সাথে আরেক জোড়া ওইটা প্রাইসিং এর সাথে ধরে দিছে, ওইটা তো দিচ্ছেই, তারপরে ওদের যত প্রফিট হয় 1/3 প্রফিট, মানে 33.33% প্রফিট তারা এই রুট লেভেলের মানুষজনকে, ওদের সাথে যারা কর্মীরা কাজ করে, গ্রাস রুট লেভেলের মানুষজনকে উঠায় আনতে, সফল করার জন্য ওরা কাজ করে। দিস ইজ দ্য ব্র্যান্ড পারপাস। এই পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এটা। এই যে স্টেটমেন্ট, উই বিলিভ ইন দ্য ফিউচার হোয়ার অল পিপল হ্যাভ দ্য চান্স টু থ্রাইভ, এটা শুধু লেখার জন্য ওরা রাখে নাই, তার মানে এটা ও কি করেছে? এটা প্র্যাকটিক্যালি যখন বাস্তবায়ন করেছে তখন এটা মানুষের মাথায় একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হয়েছে। এরকম জুতা তো আমরা অনেকেই বেছি, জুতা বানাচ্ছিও, কিন্তু আলটিমেটলি কয়জন এরকম পারপাসটাকে এটার সাথে অ্যালাইন করতে পারছি? এখন আমরা কি হুট করে ওর মতো করে আরেকটা প্ল্যান হাতে নিয়ে নিব? না, আপনি আবার একটা ডিফারেন্ট প্ল্যান করেন আপনার প্রোডাক্টের জন্য, এরকম একটা বিগার পারপাস, এরকম একটা কজ যেটা মানবতার জন্য, মানুষের জন্য, পৃথিবীর জন্য ডিফারেন্ট কিছু বয়ে আনে। এই পারপাস হতে পারে আপনার ব্র্যান্ডকে একটা আপলিফট করার জন্য বেস্ট একটা এলিমেন্ট। সো আমরা মোটামুটি পারপাস, পজিশনিং, পার্সোনালিটি, এই জায়গাগুলো কভার করলাম 4P। এবার আমরা কোর ব্র্যান্ড এসেন্স দেখি, ব্র্যান্ডের কোর এসেন্সগুলো কি কি। ব্র্যান্ড অ্যাজ এ প্রোডাক্ট, 4টা কোর এসেন্স আছে ব্র্যান্ডের। ব্র্যান্ড অ্যাজ এ প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টটা কেমন, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা বলেছি বেনিফিট পার্টে, যে কাস্টমারের কস্টটা কমিয়ে কাস্টমারকে হাই ভ্যালু দিতে হবে। আমার প্রোডাক্ট থেকে আমি যেই ভ্যালু ডেলিভার করি, কাস্টমার যে প্রাইসটা করছে এই ভ্যালুটা যাতে অলওয়েজ বেশি হয়।
ব্র্যান্ড অ্যাজ অ্যান অর্গানাইজেশন, প্রোডাক্টের ব্যাপারটা আমরা সবাই ক্লিয়ার, বাট অর্গানাইজেশনের ব্যাপারটা ইম্পর্টেন্ট। কেন? আপনি দেখেন আপনার অর্গানাইজেশনটা পুরোটা কিন্তু একটা ব্র্যান্ড। ওই যে আমরা আজকের ক্লাসের শুরুতে বলছিলাম যে আপনার সেলসম্যান কি ড্রেস পরে যাচ্ছে আর কিভাবে বিহেভ করছে, এটা আপনার অর্গানাইজেশন ব্র্যান্ডিং এর জন্য ইম্পর্টেন্ট। সো আপনার অফিসের পিয়ন কি ধরনের লাইফস্টাইল কিভাবে বিহেভ করে, দিস ইজ অলসো পার্ট অফ অর্গানাইজেশনাল ব্র্যান্ডিং। আমরা গত ক্লাসে যেমন বলার চেষ্টা করছিলাম যে আমাদের রকমারির সাথে আমাদের বিজনেস আছে, অন টাইমে আমরা পেমেন্টটা পেয়ে যাই, দিস ইজ অর্গানাইজেশনাল ব্র্যান্ডিং। তার মানে এজ এ হোল অর্গানাইজেশন আপনি যতগুলো মানুষের সাথে ইন্টারেক্ট করেন টাচ পয়েন্টে, এই প্রত্যেকটা জায়গায় যাতে আপনার ব্র্যান্ডের আইডিওলজি ফিলোসফি একই রকম থাকে। এখন আপনি এদিক দিয়ে টম শুজের মতো একটা স্টেটমেন্ট হাতে নিলেন যে আমাদের জুতা এক জোড়া কিনলে আরেক জোড়াই, বাট দেখা গেলো জুতার মান ভালো না, আপনার ফ্যাক্টরি থেকে জুতার ওই লেভেলটা মেনটেন করতেছে না। তার মানে আলটিমেটলি কি হলো, যারা কিনতেছে তারা প্রতারিত হইলে তো আপনার প্রোডাক্ট আর চলবে না। তাহলে অ্যাজ এ অর্গানাইজেশন আপনার ব্র্যান্ডিংটা দাঁড়ালো না। আবার চিন্তা করলেন যে আমি প্রিমিয়াম ক্যাটাগরি, আমি একদম রুলার লাক্সারি ব্র্যান্ড। এখন আপনার পারচেজ ডিভিশনে যে আছে ও সবসময় কম দামি কাঁচামাল খোঁজে, একটু কম দামে কি পাওয়া যায় এইটা খোঁজে। তার মানে কি হলো, অ্যাজ এ অর্গানাইজেশন আপনার যে একদিকের ব্র্যান্ড প্ল্যান আর ওদিকে টিম যা বাস্তবায়ন করতেছে অ্যালাইন না। সো অ্যাজ এ হোল আপনার এই যে এত কিছু আমরা কথা বলতেছি আজকে, কিন্তু দেখেন কিছু জায়গায় আপনারা হয়তো অনেক জায়গায় চিন্তা করতেছেন এগুলো তো অদৃশ্য, পারপাস পার্সোনালিটি কোনোটাই দেখা যায় না। আমরা কিন্তু শুরুই ওইখান থেকে করেছিলাম যে ব্র্যান্ড ইজ এ ইনট্যাঞ্জিবল জিনিস। সো ওই ইনট্যাঞ্জিবল জিনিসগুলো আপনার পুরো টিমকে মোটিভেট রাখতে, পুরো কোম্পানিকে একটা জায়গায় নিয়ে যেতে, ইনট্যাঞ্জিবল জিনিসগুলো অ্যাজ এ অর্গানাইজেশন একটা ব্র্যান্ড তৈরি করে। আজকে ওই যে ব্রিটিশ আমেরিকান টোবাকোর এক্সাম্পল দিলাম, বাংলা লিঙ্কের বা গ্রামীণ ফোনের এক্সাম্পল দিচ্ছি এজন্য যে দেখেন ওরা ব্র্যান্ড পারপাস, ব্র্যান্ড ফিলোসফি, ব্র্যান্ড ভ্যালুজ এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আইবিএতে বা বড় বড় ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলেপেলেরা চিন্তা করে যে কিভাবে আমি ওই কোম্পানিতে জব করব। এমনটা কি আপনার ব্র্যান্ডের জন্য করে কিনা? যেদিন এটা করবে তখন দেখবেন যে অ্যাজ এ অর্গানাইজেশন আপনি একটা ভালো ব্র্যান্ড। ওইখানে প্রোডাক্টটা কিন্তু সিগারেট, বাট অ্যাজ এ অর্গানাইজেশন ব্র্যান্ডিংটা সুপার। ব্রিটিশ আমেরিকান বলতেছে বেটার টুমোরো। তার মানে কি হচ্ছে, তারা এইটাকে পারপাসফুলি যখন ডিজাইন করতে পারছে, কমিউনিকেট করতে পারছে অ্যাজ এ অর্গানাইজেশন, তাদের স্ট্রাকচার তাদের সবকিছু মানুষকে অ্যাট্রাক্ট করতেছে, ভালো কর্মীদেরকে। সো অর্গানাইজেশন ব্র্যান্ডিংটা দরকার দুইটা কারণে। একটা হচ্ছে আপনার ইন্টারনাল যত কর্মীরা আছে আপনি খুবই পারপাসফুল, খুবই প্রোডাক্ট ভালো, কাস্টমারের জন্য ভালো, এমপ্লয়ীদের টাইমলি বেতন দেন না, এমপ্লয়ীদের ছুটি ছাটা দরকার হলে সাপোর্ট দেন না, তাদের সাথে রাফ মানে এজ এ গরু ছাগলের মতো বিহেভ করেন। তো ওই জায়গাটা যখন না হবে তাহলে ইনার সাইডের এমপ্লয়িরা যখন ডিমোটিভেট হবে, অ্যাজ এ সবার পারফরমেন্স লেভেল লো হলে আপনি যতই ব্র্যান্ড প্ল্যান করেন কাজ করবে না। আবার অর্গানাইজেশন যখন ব্র্যান্ড হিসেবে ভালো, তখন কিন্তু মানুষ যখন তাদের সাথে কোনো ডিল করার জন্য তাদের ব্যাপারে জিজ্ঞেস করে যে হ্যাঁ আমরা রকমারির সাথে একটা ডিলে যেতে চাই, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই যান, তাদের লেনদেন ভালো। সো এটা কিন্তু মানুষ জানতে চায়। সো অর্গানাইজেশন হিসেবে আপনার ব্র্যান্ডটা যখন দাঁড়ায় যাবে তখন চারদিক থেকে অনেকগুলো বেনিফিট পাবেন। এবং টপ ট্যালেন্ট যারা আছে, আমরা আমাদের ব্যবসা বড় করার জন্য খুবই ইম্পর্টেন্ট কোনটা, সেটা হচ্ছে আমাদেরকে টপ ট্যালেন্ট দরকার। এখন টপ ট্যালেন্ট কখন আসবে? অ্যাজ এ অর্গানাইজেশন যখন আপনি একটা ভালো ব্র্যান্ড হবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর কি ব্র্যান্ড অ্যাজ আ পার্সন, ব্র্যান্ড অ্যাজ এ পার্সনে আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ড এখন এক একটা ব্যক্তির ব্র্যান্ডের উপর ডিপেন্ড হয়ে গেছে। কিরকম? আজকে দেখেন টেসলা বললে আপনি এলন মাস্কের নাম চলে আসছে, আপনি মাইক্রোসফট বললে বিল গেটসের নাম চলে আসছে। তার মানে অ্যাজ এ পার্সন হিসেবে আপনি যখন ফাউন্ডার, আপনাকেও কিন্তু একটা ব্র্যান্ড হয়ে যেতে হবে। আপনার চলাফেরা, আপনি যে ব্র্যান্ডের ভ্যালুস, পার্সোনালিটি, প্রিন্সিপালস যা কিছু নির্ধারণ করলেন, পজিশনিং, আপনি অ্যাজ এ পার্সন যাতে ওইটার সাথে অ্যালাইন হন, যে আমাকে এখন থেকে আগের মতো চললে হবে না। অ্যাজ এ ব্র্যান্ড আমি একটা পার্সন হিসেবে কিন্তু ব্র্যান্ড। সো আমি কেমন এটা দিয়ে মানুষ জাজ করবে আমার ব্র্যান্ডটা কেমন। সো এই জন্য দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় ব্র্যান্ডগুলোর ফাউন্ডাররা নিজেরা আবার পার্সোনালি এক একটা বিগ বিগ ব্র্যান্ড হয়ে উঠছে। অ্যান্ড পার্সোনালি ব্র্যান্ড হয়ে উঠলে সুবিধা কি, আপনি যখন একটা পোস্ট করছেন মানুষ আপনার ওই ব্র্যান্ড ভ্যালুর কারণে, আপনার এই পোস্টের কারণে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস নিচ্ছে। আপনি একটা গ্রুপে যে কোনো কিছু নিয়ে লিখতেছেন, সবাই ওইটাকে বিলিভ করতেছে, ওইটার কারণে আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য আগ্রহী হচ্ছে। সো ব্র্যান্ড অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ব্যক্তি, আপনি অ্যাজ এ ফাউন্ডার, ইভেন পার্সন মানে শুধুমাত্র একজন ব্যক্তি না, আপনার কোম্পানিতে যতগুলো পার্সন আছে প্রত্যেকেই কিন্তু ব্র্যান্ড আপনার জন্য। ইচ অ্যান্ড এভরিওয়ান। আপনার যে সেলস পার্সনটা সেই নাটোরে বা সেই হচ্ছে দিনাজপুরের একটা দোকানদারের সাথে কথা বলে, নাটোরে কিন্তু আপনি যান নাই, বা দিনাজপুরের ওই প্রত্যন্ত গ্রামে আপনি হয়তো যান না বছরেও একবার,
কিন্তু আপনার ওই সেলসম্যানটা যায়, তার মানে তার বিহেভিয়ার, তার কার্যক্রম পুরো বলবে আপনার ব্র্যান্ডটা কেমন। তার মানে ওই পার্সনটা কিন্তু ওই জায়গায় একটা এমডি চেয়ারম্যানের মতো, ওই পার্সনটাই ওইখানে ব্র্যান্ড। সো ওই পার্সনটা আপনার জন্য ইম্পর্টেন্ট। সো আপনি অ্যাজ এ পার্সন, আপনার টিমের প্রত্যেকটা পার্সন যাতে ওয়েল ড্রেস আপ, ওয়েল বিহেভড এবং আপনার ব্র্যান্ডের ভ্যালুস প্রিন্সিপালের মতো করে তাদেরকে তৈরি করে ফেলা যায়। এই যে ইন্টারনাল যে ট্রেনিংগুলো আমাদের টিম, আপনারা টিমের জন্য করাবেন, বিল্ডিং করবেন, তাদেরকে এইগুলোর উপরেই মূলত বিল্ড করা লাগে। তখন কি হয়, অ্যাজ এ হোল, ওই যে এবার হাতির কথা ভাবেন, আমরা শুরুতে কেন বলেছিলাম যে এটা একটা বিশাল হাতির মতো, এই যে এক একটা পার্ট, এই ছোট ছোট পার্ট জোড়া লেগে লেগে, এই যে একটা আমরা যে স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন ছোট্ট ছোট্ট পিক্সেল, এই পিক্সেলগুলো জোড়া লেগে লেগে কিন্তু একটা ব্র্যান্ড হয়েছে, মানে একটা পুরো পিকচার হয়েছে। ঠিক একইভাবে আপনার ব্র্যান্ডের এই ছোট্ট 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 পিক্সেল কাজগুলো টোটাল মিলে কিন্তু একটা ব্র্যান্ড হয়, একটা কোর এসেন্স তৈরি হয় তখন। অ্যান্ড ব্র্যান্ড এজ এ সিম্বল, এটা নিয়ে অলরেডি বলেছি আমরা, ব্র্যান্ড এজ এ সিম্বল মানে অ্যাপিয়ারেন্স। আপনার ব্র্যান্ডটা দেখলে কেমন, আপনি চোখটা যদি বন্ধ করেন, আমি লাল রঙের ব্র্যান্ড কল্পনা করতে গেলে আপনারা হয়তো চোখ বন্ধ করে কোকা কোলা ভেবে ফেলতেছেন, এয়ারটেল ভেবে ফেলতেছেন, বা সিটি ব্যাংক ভাবতেছেন। আবার যদি আমি নীল বলি হয়তো জিপির নাম চলে আসতেছে, ফেসবুক চলে আসতেছে। তো আপনি চিন্তা করে দেখেন, আবার কমলা রং বললে অটোমেটিক বাংলা লিঙ্ক, দারাজ, এগুলো চলে আসতেছে। বা বিকাশ বললে আপনি গোলাপি রংটা দেখতেছেন। কেন দেখতেছেন? অ্যাজ এ ব্র্যান্ড সিম্বল তারা এই কালারগুলোর উপরে নিজেদের ডোমিনেশন প্রতিষ্ঠা করেছে। এই কালারগুলো দিয়ে তারা মানুষের মাথায় জায়গা তৈরি করেছে। সো ব্র্যান্ড অ্যাজ এ সিম্বল, আপনার লোগোটা দেখতে কেমন, আপনার কালারটা কোন কালারের উপরে আপনি ডোমিনেশনটা করতে চান, ওই কালারটাকে কন্টিনিউ কমিউনিকেট করেন বিভিন্নভাবে। এই যে আমি লাল পরেছি, এই যে লাল আমি লোগোর মধ্যে রাখছি, আমাদের কমিউনিকেশনে বিভিন্ন সময় এটা রাখার চেষ্টা করছি। দিস ইজ ব্র্যান্ড অ্যাজ এ সিম্বল, ব্র্যান্ডটা দেখতে কেমন। সো এই চারটা জিনিস মিলে এটাকে আমরা বলছি কোর ব্র্যান্ড এসেন্স। এটা ঠিক থাকলে আপনার ব্র্যান্ডের এসেন্স মানে কি, একটা ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে যে না ইয়েস, ওই ব্র্যান্ডটা সব কিছু মিলে চমৎকার একটা ব্র্যান্ড। যেভাবে আপনার মাথায় সেট হওয়া বড় ব্র্যান্ডগুলোকে আপনি চিন্তা করেন যে ইয়েস, ওই ব্র্যান্ডটা তো খুব সুন্দর। সো ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং দুইটাই ইম্পর্টেন্ট, অ্যান্ড ব্র্যান্ডিং ইজ দ্য মানে সাবসেট অফ মার্কেটিং, বা মার্কেটিং এর একটা কোর ডিপার্টমেন্ট বা কোর ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে মার্কেটিং, ব্র্যান্ডিং। মার্কেটিং ইজ অল অ্যাবাউট অ্যাভেলেবিলিটি, ব্র্যান্ডিং ইজ অল অ্যাবাউট কনসিস্টেন্সি। সো মার্কেটিং কখন হবে? অ্যাভেলেবিলিটি, মাইন্ডে অ্যাভেলেবেল থাকবেন কাস্টমারের, অ্যান্ড ফিজিক্যালি অ্যাভেলেবেল থাকবেন। এই দুইটা জায়গায় অ্যাভেলেবেল থাকা মানে মার্কেটিং সাকসেস। আর ব্র্যান্ড মানে কি? কনসিস্টেন্টলি আমরা এই যে এতক্ষণ ব্যাপী যত ইন ডেপথ আলোচনা করলাম, এই যা কিছু আপনি ডেভেলপ করে ফেলবেন, এটা কিন্তু একবারই ডেভেলপ করবেন সারা জীবনে, যতদিন বেঁচে আছে ব্র্যান্ডটা এইটার উপরেই চলতে থাকবে। চেঞ্জ, বারবার চেঞ্জ, হয়তো আপনি একটু লুক অ্যান্ড ফিল চেঞ্জ করলেন, একটু স্লিক ডিজাইন নিয়ে আসলেন, বাট কোর ফিলোসফিগুলো, কোর ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো ব্র্যান্ডের সেম, স্ট্র্যাটেজিগুলো সেম থাকবে। সো এটা একবার বানাবেন, আপনার এবার কাজ কি, এটা বানানো হয়ে গেলে কনসিস্টেন্টলি এটাকে ফলো করা। চোখ বন্ধ করে ওই বাইবেল, বারবার যেমন আমরা ইসলাম ধর্মে কোরআন ফলো করি, আমাদের দেশ চালানোর জন্য কনস্টিটিউশন ফলো করে, একইভাবে আপনার ওই ব্র্যান্ডের বুকটা যেটা বানাইলেন, ব্র্যান্ডের যে বাইবেলটা বানাইলেন, আপনার কাজ হচ্ছে এটাকে কনসিস্টেন্টলি ফলো করা, যাতে পার্সনটা চেঞ্জ হয়ে গেলেও ব্র্যান্ডটা চেঞ্জ না হয়। ব্যক্তি চেঞ্জ হোক, নতুন একজন আসছে, তাকে বলবেন তুমি এটা ফলো করো। আপনার আগের ডিজাইনার চলে গেছে, আরেক ডিজাইনার এসে নতুন কালার কুলার দিয়ে চেঞ্জ করে ফেললো না, তাকে বলবেন তুমি এটা ফলো করো, দেখো আগের ডিজাইনার কেমনে করছে, আর এই হচ্ছে আমার গাইড বুক, এটা ফলো করে তুমি পুরো কাজগুলো করো। সো মেন্টাল অ্যাভেলেবিলিটি কি? বিল্ড ডিস্টিংটিভ পজিটিভ মেমোরি স্ট্রাকচার উইথ ইউর ব্র্যান্ড অ্যাসেট। অর্থাৎ মেন্টাল অ্যাভেলেবিলিটি কি? মাথার ভিতরে ব্র্যান্ডটাকে গেঁথে দেওয়ার জন্য ডিস্টিং কিছু অ্যাসেট বিল্ড করতে হয়। এই ডিস্টিং অ্যাসেটগুলো কি কি? এটা যখন বিল্ড হবে তখন এটা মেন্টাল অ্যাভেলেবিলিটি। ফিজিক্যাল অ্যাবিলিটি কোনটা? আপনি শুধু মানুষের মাথায় ব্র্যান্ড হিসেবে পরিচিত, বাট মার্কেটে আপনার প্রোডাক্ট নাই, আপনার প্রোডাক্ট কোথায় পাবে এটা মানুষ জানে না। সো বি প্রেজেন্ট, প্রমিনেন্ট অ্যান্ড রিলিভেন্ট অ্যাট পয়েন্ট অফ পারচেজ অ্যান্ড ক্যাটাগরি এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ আপনার যদি প্রোডাক্ট হয় এফএমসিজি, তাহলে সকল দোকানপাটে, সুপার শপে, সব জায়গায় পাওয়া যেতে হবে। আপনার যদি অনলাইন হয়, তাহলে অনলাইনে আপনারটাতেও যেমন পাওয়া যাবে, অনলাইন অন্যান্য মার্কেট প্লেসগুলো অ্যাভেলেবল, মানে ফিজিক্যাল অ্যাভেলেবিলিটি প্রোডাক্টটা করবেন। সো ফিজিক্যালটা আমরা বুঝতেছি, এটা আমরা পারবো অ্যাভেলেবেল করতে। আমরা মেন্টাল অ্যাভেলেবিলিটিটা কিভাবে করতে পারি, এটার জন্য এখন একটা খুব ইম্পর্টেন্ট আলোচনায় ঢুকবো, যেটাকে আমি বুঝছি ডিবিএ, একটু অ্যাডভান্স লেভেলের টপিক।
তারপরে মনে হলো আপনাদের মাথায় আমি একটু এটা দিয়ে রাখি, তাহলে আপনারা লং রানে ব্র্যান্ড ডেভেলপ করতে, যাতে আপনার এই আজকের ক্লাসটাই একটা হোল সলিউশন হয়। এই ক্লাসটাই আপনার ব্র্যান্ড ডেভেলপমেন্টের সব কিছুকে আমি এলিমেন্ট দিয়ে দিছি। এখন আপনার হলো একটা একটা করে এটাকে বানাইতে হবে। কারো বানাইতে 3 মাস লাগবে, কারো 6 মাস, কারো হয়তো 1 বছর, তারপর এটা শুধু কন্টিনিউ করে যাবেন। সো ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট জিনিসটা কি? Distinctive assets are elements that trigger the memory of a brand and all its attributes and association. তারপর কি? A distinctive brand asset is a non-brand name trigger for a brand name in category buyer memory. শুনতে খটোমটো লাগতে পারে, কথাগুলো খুবই সিম্পল হচ্ছে, আমি দেখেন উপরে 4টা লোগো দিয়েছি, আইকন দিয়েছি। তো এই আইকনগুলো আপনি দেখেন কোনো ব্র্যান্ডের নাম নাই, কিন্তু আপনি সুন্দর বলে দিতে পারছেন ম্যাকডোনাল্ডস, অ্যাপেল, বা আমি যদি কোকা কোলার বোতলটাও তখন দেখাইলাম, আপনি কিন্তু সুন্দর করে বলে দিচ্ছেন যে ইয়েস, এটা তো কোকা কোলার বোতল। তো এই যে কোকা কোলার বোতলটা আপনি দেখে বলে দিতে পারেন, শেপটা দেখে বোতলের, ওয়ারে যেখানে কোকা কোলার কোনো নাম গন্ধ কিচ্ছু নাই, বোতলের শেপটা দেখে বলে দিলেন এই যে বোতলটা, এটা কিন্তু নন ব্র্যান্ড নেম ট্রিগার। নন ব্র্যান্ড নেম ট্রিগার মানে এই বোতলের মধ্যে কোনো নাম খোদাই করা নাই, বাট এই বোতলের শেপ কোনো নাম টাম ছাড়াই আপনার মাথায় ঢুকে যাচ্ছে। দিস ইজ কল নন ব্র্যান্ড ট্রিগার। অর্থাৎ নন ব্র্যান্ড এমন একটা এলিমেন্ট যেটা আমার ব্র্যান্ডটাকে রিকল করাচ্ছে। এই যে এম তো এটা দেখে তো আপনি এম ভাবতেছেন না, কেন ভাবতেছেন না? কারণ এই এমটা হচ্ছে নন ব্র্যান্ড ট্রিগার, এটার মধ্যে কোনো নাম নাই, কিন্তু এই শেপে পৃথিবীতে আর কেউ এম লিখতে পারবে না। যদি এই শেপে কেউ এম লিখে তাহলে ম্যাকডোনাল্ডসের নামই স্মরণ হবে। এই যে অ্যাপেল, যে এইভাবে অ্যাপেলটা কামড় দেওয়া বা এইভাবে কেটে জাস্ট দিয়ে রাখছে, এটা হলো নন ব্র্যান্ড ট্রিগার। দিস ইজ কল্ড ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট। এইটা আপনি এখন যেইভাবেই দেন, কোনো কিছুর মধ্যে লাগাবেন মানে মানুষের মাথায় অ্যাপেল চলে আসবে। দিস ইজ কল্ড ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট। আমরা আরো ভিতরে ঢুকি, আরো ক্লিয়ার হয়ে যাব। এখানে ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেট একটা গ্রিড দিয়েছি, এটা সিম্পল জিনিস, দেখতে জটিল লাগতেছে। সেটা হচ্ছে আমরা এখন থেকে যত পোস্ট করব সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো কিছু, আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো, ইউনিকনেস মানে ক্রিয়েটিভিটি, আর ফেম, দুইটা গ্রিড আছে। তো আমরা সেই জিনিসটা আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা ফেম পাওয়ার জন্য যে কোনো কিছু, কাকুলি ফার্নিচারের পোস্ট ভাইরাল হয়েছে, আচ্ছা ওইটা ধরে আমিও একটা পোস্ট করে দিই, না, এটা হচ্ছে ফেম। যখন দেখবেন যে ফেম খুব হাই বাট আপনার ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েশন বা ইউনিকনেসটা লো, ইউনিকনেস মানে ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েশন লো, ওইটাকে অ্যাভয়েড করবেন। আবার ফেম যদি হয়, মানে ওই পোস্টটা দিলে ফেমও পাবেন না, অ্যাসোসিয়েশনও নাই, ইগনোর, ওই পোস্ট করারই দরকার নাই। আপনি সেই পোস্টটাই করবেন যেই পোস্টটাতে ফেম হাই, ইউনিকনেস হাই, ওইটা ইউজ করেন কন্টিনিউ। যে এমন একটা রেলিভেন্ট ঘটনা ঘটছে, যেমন ধরেন আয়মান সাদিক মুনজিরিনের বিয়ে হয়েছে, এটার সাথে আমার নবশক্তির এই পোস্টটা রেলিভেন্ট, তার মানে এটা ফেম পাওয়ারও সুযোগ হাই, ব্র্যান্ড অ্যাসোসিয়েশন হাই, ইউজ ইট, আমরা ইউজ করে ফেলছি। আবার কিছু ক্ষেত্রে আছে যে ব্র্যান্ডের অ্যাসোসিয়েশন হাই বাট ফেমটা এই মুহূর্তে পাবেন না, পোস্টটা ইম্পর্টেন্ট আপনার ব্র্যান্ডের রেলিভেন্সির জন্য, বাট এই মুহূর্তে দিলে হয়তো ভাইরাল হবে না, সেগুলোতে ইনভেস্ট করেন, ওই ধরনের পোস্ট কন্টিনিউ করতে থাকেন, করতে করতে একসময় মানুষের মাথায় এটা সেট হয়ে যাবে। এগুলাকে কেন ডিস্টিংটিভ অ্যাসেট বলছি? অ্যাসেটের জন্য বলছি যে আপনি ওই সকল এলিমেন্ট দিয়ে এই কাজগুলো করেন যেই এলিমেন্টগুলো মানুষের মাঝে পরিচিত করাইতে চান। যেমন আমরা দেখবেন যে মাঝে মাঝে ঈদের শুভেচ্ছা জানাই, তো ঈদের চাঁদের মধ্যে ওই চাঁদটারে দেখা গেল অন বানায় রাখছি শুধু, এখন চাঁদের মধ্যে অন বানায় রাখছে আর কিচ্ছু নেই, লোগোটা চাঁদের মধ্যে গিয়ে এরকম করে হয়ে আছে। এখন এটা কি হয়ে যাচ্ছে, এক সময় আমার এই কোচ কাঞ্চন নাম ছাড়াও এটাকে যখন দেখবে কোনো একটা জায়গায়, এটা দেখা মাত্র তার কাছে কোচ কাঞ্চন নক হবে, যেটা এটা একটা পাওয়ার আইকন আমাদের। যেমন আমার বাসার যে ল্যাপটপটা, ওইটার মধ্যে পাওয়ার আইকন এটা, ওইটা আমি যতবার দেখি আমার কোচ কাঞ্চন রিকল হয়, বিকজ অফ এটা একটা ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেটের মতো হয়ে যাচ্ছে কন্টিনিউ ইউজ করার কারণে। সো আমরা একটা আরো গভীরে যাই। হোয়াই ডাজ ডিবিএ ওয়ার্ক? ডিস্টিংটিভ ব্র্যান্ড অ্যাসেটটা কেন ওয়ার্ক করে? কারণ আমরা বেশিরভাগ ডিসিশন নেই ইনটিউশন এবং ইনস্টিংচুয়াল ব্রেন থেকে, 95%। উই বাই ইমোশনালি অ্যান্ড জাস্টিফাইড ইট লজিক্যালি। সো যেহেতু আমরা ইনস্টিংচুয়াল বাইং ডিসিশন নেই 95% ক্ষেত্রে, এজন্য ডিবিএটা খুব পাওয়ারফুলি কাজ করে।